ওকে, লাস্ট ক্লাসের থিওরিতে হচ্ছে অলরেডি আমরা ভ্যারিয়েবল দেখে আসছি, বাট তারপরেও আমরা হচ্ছে একটু রিভিউ করি অ্যান্ড দেন হচ্ছে আমরা আজকে ডেটা টাইপসগুলো পড়বো আর ডেটা টাইপসের কিছু কোর্স হচ্ছে আমরা দেখব। আচ্ছা, ফার্স্টে বলেন তো আমাকে ভ্যারিয়েবল কী জিনিস? এটা পারার কথা, গতকালকেও বলছি। হোয়াট ইজ ভ্যারিয়েবল? একজন বলছে, তারপরে দেখছেন গতকালকে বলছি, তারপরে আজকে পারতেছেন না। ওইখানে লেখাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রিজার্ভ এরিয়ার পর আর দেখা যাচ্ছে না। ওকে ফাইন। ওটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েবল একটা স্টোরেজ বা একটা এরিয়া যেটা হচ্ছে আমাদের মেমোরিতে রিজার্ভ করা থাকে। অর্থাৎ আমরা বলতেছিলাম এই যে এরকম স্টোরেজের মধ্যে কতগুলো মেমোরির মধ্যে ডিভিশনস থাকে, যখন আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি তখন কি হয়, সে একটা বুকিং দেয় যে আমি এখানে জায়গা রাখছি কারো একটা নামে, সাপোজ এ বি সি, যে কোনো একটা নাম দিলেন আপনি ভ্যারিয়েবলের নাম বা আইডেন্টিফায়ার যখন আপনি লেখেন তখন অ্যাকচুয়ালি কী হয়, সে এইটার অ্যাগেনস্টে কোনো একটা হচ্ছে এরিয়া রিজার্ভ করে নেয় বা বুকিং করে নেয়। তার মানে একটা এরিয়া তার জন্য আলাদা করে রেখে দেয়। সো এইটাকে আমরা বলতেছিলাম ভ্যারিয়েবল। এই রিজার্ভ এরিয়াতে আমরা কী রাখি, ডেটাগুলো রাখতে পারি, যেগুলো নিয়েই হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, বিভিন্ন টাইপের ডেটা রাখতে পারি। এখন এই ভ্যারিয়েবলগুলো অলরেডি একটু টাইপসগুলো দেখে আসছেন, তারপর আমি একটু রিভিউ করি। লোকাল যেটা, যারা আসছেন তারা তো অলরেডি জানেন, তারপর বলে রাখছে লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে যখন কোনো স্কোপের মধ্যে লিখি বা এমন কোনো মেথডের মধ্যে লিখি যেটা আমি বাইরে অ্যাক্সেস করতে পারবো না। সাপোজ আমি একটা মেথড লিখলাম, সেটার নাম হচ্ছে এ ফ্লোট র্যান্ডম। এইখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম দিলাম হচ্ছে নাম 1। সো এই ভ্যারিয়েবলটা আমি কখনো এই মেথডের বাইরে ইউজ করতে পারবো না। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে লোকাল। তার মানে এইটা লোকালি সেভড, অর্থাৎ যখনই এই মেথডটা কল হবে তখন হচ্ছে এটা কাজ করতে পারবে, আদারওয়াইজ আমি যে কোনো বা অন্য কোথাও এই ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতে পারবো না। সো এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। দেন নেক্সট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি বলতেছিলাম, যে যেই ভ্যারিয়েবলটা আমাদের ক্লাসের ভিতরে থাকবে, সাপোজ এই ক্লাসের নাম হচ্ছে এ, সো এই ক্লাসের ভিতরে থাকবে বাট কি থাকবে, মেথডের বাইরে থাকবে, বাট মেইন মেথড না, ইউজার ডিফাইন্ড মেথডের বাইরে। সো ইউজার ডিফাইন্ড মেথড আমরা এখানে লিখলাম, বাট কথা হচ্ছে এইটার বাইরে থাকবে, বাট মেইন মেথডের মধ্যে থাকতে পারে। সাপোজ মেইন মেথডটা আমাদের কি থাকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং আর্গস, সেটা হচ্ছে আমাদের মেইন মেথড। এইখানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল থাকতে পারে, সাপোজ এইটার নাম হচ্ছে ইন্ট নাম। সো এই ভ্যারিয়েবলটা আমাদের কি ইনস্ট্যান্স, এইটা আমাদের ইউজার ডিফাইন্ড মেথডের মধ্যে নাই, বাট এই ক্লাসের মধ্যে আছে। অথবা আমরা যদি এইখানেও ডিক্লেয়ার করতাম ইন্ট এ, তাহলে এইটাকেও আমরা বলতাম হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেম এইখানেও হচ্ছে ইনস্ট্যান্স, কারণ এইগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলের বাহিরে। সো এই ভ্যারিয়েবলটা চাইলে আমি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে ইউজ করতে পারবো, আর এই ভ্যারিয়েবলটা কিন্তু আমি সব জায়গায় ইউজ করতে পারবো। এই টাইপের ভ্যারিয়েবলগুলোকে বলতেছি আমি ইনস্ট্যান্স। আর লাস্ট আরেকটা দেখতেছিলাম, হ্যাঁ এই মেথডের মধ্যে থাকবে, হয়তো ইউজার ডিফাইন্ডের মধ্যে থাকবে অথবা আপনাকে ইফ এলসের মধ্যে থাকবে কোনো একটা। তার মানে ইফ এলস যদি কাজ করে তাহলে আমি হচ্ছে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব, আদারওয়াইজ ক্রিয়েট করতে পারবো না, বা আদারওয়াইজ অন্যান্য জায়গায় আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে যেই স্কোপের মধ্যে আছে, স্কোপ বলতে এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং আর ক্লোজিং, এই স্কোপের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল থাকে এই টাইপের, যেটা হচ্ছে কোনো একটা কন্ডিশন বা কোনো একটা ইউজার ডিফাইন্ড মেথড, সো ওইটার মধ্যে যদি থাকে তাহলে কি ওইটার বাইরে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যেমন লুপের ক্ষেত্রেও আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল লুপের মধ্যে ক্রিয়েট করি, সাপোজ এই ফর লুপের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, এটা কিন্তু আমি চাইলে i = 10 দিতে পারবো না এখানে। কেন দিতে পারবো না, কারণ এইটা হচ্ছে ফর লুপের বাইরে। সো ফর লুপের বাইরে কিন্তু এটা কাউন্ট হবে না। সো এইটাকেও কিন্তু আমরা লোকাল ভ্যারিয়েবল বলবো, যেটা হচ্ছে অ্যারের ভিতরে। অ্যারের ভিতরে তো ভ্যারিয়েবল থাকে না, অ্যারে তো নিজেই হচ্ছে একটা স্ট্রাকচার, একটা ভ্যারিয়েবলের হচ্ছে ভ্যারিয়েবল না, অ্যাকচুয়ালি ডাটার কালেকশন। তো অ্যারের তো কাইন্ড অফ নিজে একটা ভ্যারিয়েবল, ওইটার মধ্যে তার আমরা ভ্যারিয়েবল রাখতে পারি না, ডেটা রাখতে পারি মাল্টিপল। সো ওইটা আলাদা কনসেপ্ট, বাট এই যে ভ্যারিয়েবল যেগুলো আমরা ডিক্লেয়ার করতেছি এগুলো হচ্ছে লোকাল। আর আপনি বলতে পারেন যে অ্যারেটা কি লোকাল নাকি, অ্যারেটাও লোকাল হইতে পারে, স্ট্যাটিক হইতে পারে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইনস্ট্যান্স হইতে পারে। সো ওইটাও কিন্তু একটা ভ্যারিয়েবল টাইপের কাজ করে, যদি ওইটা আমরা ফুললি ভ্যারিয়েবল না, ওইটাকে বলা হয় ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আপনারা আর একটু বড় হলে পড়বেন, এই কোর্সটাই পড়বেন, যে অ্যারের মতো আরে অনেকগুলো স্ট্রাকচার আছে,
ওই সবগুলো স্ট্রাকচার নিয়ে পড়বেন। সো ওইটাকে আমরা বলি হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি, অ্যারে মানে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল না। আচ্ছা, এইটাকে বলতেছি লোকাল, এইটা ইনস্ট্যান্ট। আর স্ট্যাটিক্সটা হচ্ছে, স্ট্যাটিক হচ্ছে সহজ একদম। স্ট্যাটিক হচ্ছে এর আগে স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে। সাপোজ স্ট্যাটিক ইন্ট বি, এইটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর এইটার ভ্যালু এই ফার্স্টেই হচ্ছে ডিফাইন করে দিতে হবে, বা একবারই ডিফাইন করতে পারবেন যে আমি যদি 10 দেই তাহলে এই পুরা যে কোড আছে বা ক্লাসের মধ্যে যত জায়গায় আছে আমি এই বিটা ইউজ করতে পারবো, স্ট্যাটিক ভ্যারিয়েবলটা। বাট এটার ভ্যালু কিন্তু অলওয়েজ 10ই থাকবে, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আমি যদি এরকম করি যে এই স্ট্যাটিক লিখলাম, পরের লাইনে বি ইকুয়াল টু 20 দিতে যাচ্ছি, এটা পসিবল না। সো এই টাইপের ভ্যারিয়েবল আমাদের হচ্ছে দেখে চিনতে হবে। আর এই লোকাল ভ্যারিয়েবল এইটাকে কখন আমি স্ট্যাটিক করতে পারবো না। সাপোজ আমি যদি চাই যে এখানে স্ট্যাটিক জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করবো, ইউজ করে এটাকে স্ট্যাটিক বানাবো, কিন্তু এটা পসিবল না। কারণ লোকালটা কি থাকে, কোনো একটা মেথডের মধ্যে বা কন্ডিশনস বা কোনো একটা স্টেটমেন্টের মধ্যে থাকে। সো এই স্টেটমেন্ট থেকে বাহিরে আমি ইউজ করতে পারবো না। সো স্ট্যাটিক দেওয়া মানে কি, এটাকে আমি সব জায়গায় ইউজ করতে চাই, এর ভ্যালুটা ফিক্সড। কিন্তু আমি যেহেতু লোকালের সিস্টেমটাতে এই ইন্ডেন্টেশনের বাহিরে বা এই ব্লকের বাহিরে ইউজ করতে পারবো না, সো আমি লোকাল ভ্যারিয়েবলটাকে কখনো স্ট্যাটিকে কনভার্ট করতে পারবো না। বাট ইনস্ট্যান্স যেগুলো আছে ওগুলো কিন্তু আমি স্ট্যাটিক করতে পারবো। সো স্ট্যাটিকের ক্ষেত্রে কি হবে, একটা কিওয়ার্ড অ্যাড হয়, আর এইটা কি থাকে, কোনো মেথডের বা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কোনো একটা এরকম ব্লকিংয়ের ভিতরে থাকবে না, সবসময় হচ্ছে সে ফ্রি থাকবে, অর্থাৎ ফ্রিডম মেনটেন করবে। এইটা কি বুঝে গেছে? না, ইউজার ডিফাইন যেহেতু হচ্ছে এটাতে আপনি স্ট্যাটিক ইউজ করতে পারবেন না, তখন আপনাকে লোকাল ভ্যারিয়েবল ইউজ করতে হবে। আপনি আবার হচ্ছে যখন বাকি সব সময় করতে পারবেন, ইনস্ট্যান্সের সময় করতে পারবেন, ইনস্ট্যান্সের প্রবলেম নাই। বাট স্ট্যাটিকটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে এই ক্লাসের পরে এই জায়গাটার একটা নাম আছে, এই জিনিসগুলো আমরা পরে শিখবো, এটার একটা নাম আছে কনস্ট্রাক্টর, পরে শিখবো আমরা আস্তে আস্তে। বাট এই জায়গাগুলোতেই দেখবেন স্ট্যাটিক। আর অলওয়েজ স্ট্যাটিকের আগে স্ট্যাটিক যে কিওয়ার্ড এটা ইউজ করতে হবে। সো এই তিনটা টাইপ বোঝা গেল। জাস্ট একটা এক্সাম্পল অলরেডি দিয়ে রাখছি, তারপর আপনারা দেখেন এইটা আপনারা পড়বেন। সো একটা এক্সাম্পল দেওয়া ছিল, গতকালকেই দেখতেছিলাম যে এটা হচ্ছে ইনস্ট্যান্স, লোকাল আর হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকের আগে জাস্ট স্ট্যাটিক লেখাটা ছিল, আর ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে জাস্ট নর্মাল ভ্যারিয়েবলের মতো, বা এটা কি মেইন মেথডে থাকতে পারে, বাট ইউজার ডিফাইন্ডে কখনো থাকবে না, কারণ আমি এটা সব জায়গায় নিচে কোডিংয়ে ইউজ করতে পারবো। বাট লোকাল ভ্যারিয়েবল আমি এই ব্লকের বাহিরে কখনোই ইউজ করতে পারবো না। সো এই তিনটা ছিল আমাদের ভ্যারিয়েবল টাইপ। বুঝি নাই। ইনস্ট্যান্স বলতে পারবো না, কারণ স্ট্যাটিক যখন অ্যাড করে দিয়েছি তখন ওটা স্ট্যাটিক হয়ে গেছে। বাট স্ট্যাটিক যদি না রাখতাম, তাহলে যদি নর্মাল ভ্যারিয়েবল থাকতো তখন আমি ইনস্ট্যান্স বলতে পারতাম। সো আমি অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সটাকে কনভার্ট করে স্ট্যাটিক করতেছি, বাট আমি এটাকে তখন আর ইনস্ট্যান্স বলতে পারবো না, কারণ এটা অলরেডি স্ট্যাটিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আসি যে ডেটা টাইপসগুলো হচ্ছে কি টাইপের। আমাদের সি প্রোগ্রামিংয়ে আমরা কি বেসিক্যালি 4টা ডেটা টাইপ দেখছিলাম, খেয়াল আছে? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর বুলিয়ান। এইগুলারই পরবর্তীতে হয়তো আমরা এক্সটেন্ডেড অথবা শর্ট ভার্সন দেখতেছিলাম, যেমন শর্ট ইন্ট, লং ইন্ট, ডাবল, তারপর হচ্ছে লং ডাবল, এই টাইপের কিছু। এর বাইরে কিন্তু কিছু দেখতেছিলাম না। এখন আসি এই ডেটা টাইপগুলো আমাদের হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেডের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে 2টা টাইপে থাকে। কি কি টাইপে থাকে দেখি। ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। প্রিমিটিভগুলো অলরেডি আমরা দেখেই আসছি সিতে কম বেশি, বাট এখানে আমরা একটু চেঞ্জ থাকবে, একটু চেঞ্জ দেখবো। দেন বুলিয়ান, ক্যারেক্টার, তারপর হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, ফ্লোট অ্যান্ড ডাবল। আর নন প্রিমিটিভগুলো কি, এই যে ক্লাস ইউজ করতেছি আমরা, এই টাইপটাকে বলতেছি হচ্ছে, ডেটা টাইপটাকে বলতেছি হচ্ছে নন প্রিমিটিভ। তারপর হচ্ছে অ্যারে ইউজ করব, অ্যারেটা হচ্ছে নন প্রিমিটিভ। আর ইন্টারফেসে সেটা আমরা পরবর্তীতে ইউজ করব, আমরা একটু বড় হলে আমরা ইন্টারফেসটা শিখবো। সো ইন্টারফেসটা হচ্ছে আমরা ইউজ করি, ওইটাও হচ্ছে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ। বাইট বাইনারি না, বাইট হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, দেখেন এগুলাই একটু ডেফিনেশন আমি দেখাচ্ছি। এখন দেখি এই যে আমাদের যে প্রিমিটিভ ডেটা টাইপগুলা, এই প্রিমিটিভ ডেটা টাইপগুলা কোনটা কি মিনিং করতেছে। বাইট যেটা আগে জাস্ট আমরা ইন্টিজার পড়ছি, ইন্ট আর কিছু না, বাট এখন আমি অনেকগুলা হচ্ছে ডেটা টাইপ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। সো দেখেন বাইট আছে প্রথমে, বাইটটা কি, বাইটটা অ্যাকচুয়ালি ইন্টিজার নাম্বারই, এইটারই হচ্ছে 8 বিট। আমি যেটা বলছিলাম যে 4টা ডেটা টাইপ, অ্যাকচুয়ালি 4টা ডেটা টাইপই অলওয়েজ থাকবে, এর বাইরে যাবে না। বাট সবসময় হয়তো এর কিছু শর্টার ভার্সন আসবে, অথবা এর কিছু এক্সটেন্ডেড ভার্সন আসবে, অর্থাৎ লং ভার্সন আসবে। সো বাইটটা কি, ইন্টিজার টাইপ। ইন্টিজার নর্মালি কি থাকে, 16 বিট থাকে। সো এইখানে দেখেন
ও সরি 32 বিট থাকে, 2^-32 টু 2^32। সো বাইট দেখেন 8 বিটের, বাট টাইপটা কিন্তু ইন্টিজার টাইপই। তার মানে এটার মধ্যে কি থাকে 1 2 3 4 রিয়েলস নাম্বারসগুলো ওগুলো থাকে। শর্ট কি 16 বিট, সেম জিনিস 16 বিট জাস্ট ইন্টিজার নাম্বার টাইপই। ইন্ট কি, ইন্ট তো আমরা অলরেডি জানি, এটা হচ্ছে 32 বিটের ইন্টিজার টাইপ। আর লং দেখেন, লংও কিন্তু হচ্ছে ইন্টিজার টাইপ, লং কিন্তু এখন একটা ডাটা টাইপ। সিতে কিন্তু আমরা ডিরেক্ট লং নামে কোনো ডেটা টাইপ পাই নাই, আমরা হয় লং ইন্ট ইউজ করতাম অথবা লং ডাবল ইউজ করতাম, ওগুলো একটু রাখতে হবে। সো এই টাইপের ডেটা টাইপ ইউজ করতাম, বাট এইখানে লং নিজেই হচ্ছে একটা ডেটা টাইপ। সো এইটা একটু মাথায় রাখবেন, কারণ লাস্টের দিকে আমরা কিছু হায়ারার্কি পড়বো, তখন দেখবেন যে এটা যদি মাথায় না থাকে অনেকে বলবেন যে আচ্ছা স্যার লং তো হচ্ছে কি আমরা কোনো কিছু এক্সটেন্ড করার জন্য শিখছি, কিন্তু এইটাকে কেন আমরা কনভার্সন করতেছি। সো এটার একটা কমপ্লিকেশন আসবে লাস্টের দিকে একদম, যখন আমরা ফাইনালের আগে কিছু টপিক করবো তখন। সেই জন্য এগুলো একটু মাথায় রাখবেন। ফ্লোট কি, ফ্লোট হচ্ছে 32 বিটের ফ্লোটিং পয়েন্ট, আর ডাবল হচ্ছে 64 বিটের। সো এটা হচ্ছে কি ফ্লোটের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ডাবল। আর ক্যারেক্টার তো অলরেডি জানেন যে একটা সিম্বল যেটার মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকে, আর বুলিয়ানও আপনারা জানেন লজিক্যাল ভ্যালু থাকে। জাস্ট একটা জিনিস চেঞ্জ থাকে, আগের বার আমরা বুলিয়ানের ক্যালকুলেশনটা করতাম 0 আর 1-এ, হয় 0 থাকতো অথবা 1 থাকতো। আর এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি ডিরেক্ট ট্রু অ্যান্ড ফলস ইউজ করতে পারবো। সো আমি ট্রু অ্যান্ড ফলস যদি ইউজ করি, ট্রু অ্যান্ড ফলস ইউজ করেই হচ্ছে আমি বুলিয়ান টাইপটা নিয়ে কাজ করতে পারবো। সো এইটুক সবার মাথায় আসছে? আচ্ছা, এখন দেখি যে যখন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যদি আমি ভ্যালু অ্যাসাইন না করি, সাপোজ এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমি ডিক্লেয়ার করছি ইন্ট এ, আমি কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই বা ভ্যালু কিন্তু এখানে এখনও দেই নাই। সো যদি ভ্যালু না দেই তাহলে বাই ডিফল্ট একটা ভ্যালু চলে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট ভ্যালু। সো কোন টাইপের ডিফল্ট ভ্যালু কি, এইটা হচ্ছে আমরা এই চার্টে দেখলে একটু বুঝতে পারবো। যেমন বুলিয়ান টাইপের যদি আমি কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করি, সাপোজ আমি লিখলাম এখানে বুল এ। সো এই ভ্যারিয়েবল যদি আমি ক্রিয়েট করি তাহলে কি আসবে, সে বাই ডিফল্ট হচ্ছে একটা ফলস ভ্যালু সে নিয়ে নিবে। ক্যারেক্টারে যদি আমি ইউজ করি, ক্যারেক্টারে কি বাই ডিফল্ট এইটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে এমটি বা আমরা হচ্ছে নাল ইউজ করি না ওই ক্যারেক্টারটা। সো এটা হচ্ছে বাই ডিফল্ট সে নিয়ে নিবে। বাইটের ক্ষেত্রে বাই ডিফল্ট 0 ভ্যালু থাকবে, নিউমেরিক ভ্যালু। শর্টের ক্ষেত্রেও 0, ইন্টের ক্ষেত্রেও 0, কারণ এই সবগুলোই কি ইন্টিজার নাম্বার। আর লং এর ক্ষেত্রে কি থাকবে, ওইটার ক্ষেত্রেও 0 থাকে। জাস্ট লং যখন আমরা ইউজ করবো কোনো আমাদের ক্যালকুলেশনে, আমাদেরকে একটু ডিফাইন করে দিতে হবে এই এলটা দিয়ে। অর্থাৎ আমি যদি কোনো লং দিয়ে ভ্যালু দেই, সাপোজ আমি লিখলাম লং এ, তাহলে আমি যদি 10 দেই, 10-এর পর একটা এল দিয়ে আমাকে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে লং ভ্যালু। কিছু কিছু জায়গায় দিতে হয়, যেমন ফ্লোটের ক্ষেত্রেও দিতে হবে। ফ্লোটের ক্ষেত্রেও যখন আমি কাজ করব 10.25 দিয়ে, তখন আমাকে একটা এফ দিয়ে দিতে হবে যাতে এটা বোঝা যায় এটা ফ্লোট নাম্বার। এইটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। কিন্তু ডাবলের ক্ষেত্রে আবার হচ্ছে ডাবলের ক্ষেত্রে হ্যাঁ ডাবলের ক্ষেত্রেও লাগে। সো ডাবলের ক্ষেত্রেও ডি দিয়ে বুঝাই দিতে হয়। সো এই যে যখন আমরা ফ্লোটিং পয়েন্টগুলো নিয়ে কাজ করব, আমরা তখন অনেকেই হচ্ছে এই প্রবলেমটাতে ফেস করবো যে আমরা 0.25 দিচ্ছি বা 1.25 দিচ্ছি, 10.25 দিচ্ছি, কিন্তু সেই ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করে দেখতে পারতেছি না। কেন পারতেছি না? শুধুমাত্র আমরা এফ অথবা ডি দেই নাই এই কারণেই। কারণ যখন আমরা এফ আর ডি দিব না ফ্লোট নাম্বারে, তখন অনেক সময় সে হচ্ছে এটাকে ক্যাচ করতে পারে না। সো এই প্রবলেমটা হচ্ছে অ্যারাইজ হতে পারে। এই জন্য ফ্লোট নাম্বারের ক্ষেত্রে আমরা এফটা দিয়ে মেনশন করে দেবো এটা একটা ফ্লোট নাম্বার যখন ভ্যালুটা অ্যাসাইন করব। আবার হচ্ছে আমরা ডিটা দিয়ে বুঝাই দিব হচ্ছে এইটা হচ্ছে ডাবল নাম্বার। সো এটা কখন করা লাগবে? যখন আমরা ডিরেক্ট ম্যানুয়ালি কোনো ভ্যালু হচ্ছে অ্যাসাইন করব। সাপোজ ফ্লোট এ নিয়ে তারপরে এ ইজ ইকুয়াল টু 10.25 এফ দিতে হবে। যদি এই এফটা না দেই আমাদের প্রবলেম হবে। বাট আমরা যদি ইনপুট নেই ইউজারের কাছ থেকে, সাপোজ ইউজার ইনপুট এখনও দেখাই নেই। সো সাপোজ আমি ইন্ট এ নিলাম, সরি ইন্ট না ফ্লোট এ নিলাম, এ নিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিলে তখন কিন্তু আবার এক্সট্রা করে এফ দেখানোর কোনো সুযোগ নাই। তখন কিন্তু ইউজার যখন দিবে সে বাই ডিফল্ট এটাকে এফ ধরে নিয়েই কাজ করবে। সো তখন কিন্তু আমাদের প্রবলেম হবে না। বাট আমরা ম্যানুয়ালি যখন ভ্যালু অ্যাসাইন করব তখন আমাদের এফ দেওয়া ম্যান্ডেটরি। এই পর্যন্ত বুঝতে পারছেন? বুঝি নাই কথাটা, আবার একটু বলেন। ভ্যালু অ্যাসাইন করতেছেন না তখনই তো ডিফল্ট ভ্যালুগুলো থাকবে। আর ভ্যালু অ্যাসাইন করে ফেললে তো ভ্যালু চলে আসলোই। আর আপনি যদি ভ্যালু অ্যাসাইন না করেন, জাস্ট সব ক্ষেত্রে বলতে
হ্যাঁ, সব ক্ষেত্রেই সেম। যে কোনো কোডের যে কোনো জায়গায় আপনি অ্যাসাইন করলে মানে ডিক্লেয়ার করলেই এই ডিফল্ট ভ্যালুগুলো বাই ডিফল্ট চলে আসবে ওই ভ্যারিয়েবলে। তারপরে যদি ভ্যালু অ্যাসাইন করেন চেঞ্জ হবে, আদারওয়াইজ যেটা আছে ওইটাই থাকবে। সো এটাও আমরা দেখবো একটু চেক করে, যে আমরা ডিক্লেয়ার করে জাস্ট প্রিন্ট করে দেখবো, তখন দেখবো এই ডিফল্ট ভ্যালুগুলো প্রিন্ট হবে, আর যখন ভ্যালু অ্যাসাইন করবো তখন ওগুলো প্রিন্ট হবে। এটাও আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন আমরা আসি একটু অপারেটরে আসি। অপারেটর অলরেডি আমরা সবাই কম বেশি জানি, জাস্ট একটা দুইটা অপারেটর একটু ডিফারেন্ট আছে। লাস্টের দিকে একটু খেয়াল করবেন যে একটা দুইটা অপারেটর হচ্ছে জাস্ট আমরা একটু ডিফারেন্স, আর এটার মধ্যে হচ্ছে অলরেডি মনে হয় মোটামুটি সবই কভার করে ফেলছি আমরা সিতে। তারপর দেখি অপারেটর কি, একটা অপারেশন পারফর্ম করার জন্য কিছু সিম্বল আমরা ইউজ করি। সো এইখানে অনেকগুলো অপারেটর আছে। সো সবগুলাই আমরা কম বেশি দেখছি, বাট আমরা জানি না কোনটা কি অপারেটর, অথবা জানলেও আমরা ভুলে গেছি, এরকম আছে। আচ্ছা, আপনাদের সিতে কি টার্নারি অপারেটর আমি দেখাইছিলাম? মেবি দেখাইছিলাম না? আচ্ছা, যাই হোক। সো এইখানে অনেকগুলো অপারেটর আছে, কিছু নিউ আছে। জাস্ট ফার্স্টে দেখেন ইউনারি অপারেটর। এগুলো অলরেডি আপনারা জানেন ইউনারি কি অপারেটর। দেখেন এই পোস্টফিক্স আর প্রিফিক্স এগুলো হচ্ছে ইউনারি, অর্থাৎ ওই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস খেয়াল আছে, আই প্লাস প্লাস আই মাইনাস মাইনাস। খুব প্যারা দিছেন আপনাদের এটা ক্যালকুলেশনে। সো এটা এখন আপনাদের ছাড়ে নেয়, আবার প্যারা দিবে আর কি। সো যারা ওইটা শিখে আসছেন ভালো মতো, আশা করি তাদের আর এখানে ঝামেলা হবে না। সো তারা এমনিতেই পারবেন। যেমন আই প্লাস প্লাস এটা হচ্ছে কি বলেন, এটা কি পোস্টফিক্স না প্রিফিক্স? পোস্টফিক্স। আর প্রিফিক্স কি? প্লাস প্লাস আই। সাফিক্স হওয়া উচিত ছিল। এটা তো ইংলিশ না। তো দেখেন ইউনারি অপারেটর হচ্ছে প্রিফিক্স আর পোস্টফিক্স। তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিকগুলো জানেন না? মাল্টিপ্লিকেটিভ আর অ্যাডিটিভ। এটা কি প্লাস মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশন ডিভিশন। সো এইটাই হচ্ছে অ্যারিথমেটিক। শিফট অপারেটরটা হচ্ছে আপনাদের কাছে নিউ। শিফট অপারেটর কী কাজ করে একটু দেখবো। শিফট অপারেটরটা দেখতে হচ্ছে যে গ্রেটার দেন আর লেস দেন হচ্ছে এরকম, হয় দুইটা গ্রেটার দেন অথবা দুইটা লেস দেন, এরকম সাইন দুইটা একসাথে। এই শিফট, এই দুইটা, এটাকে আমরা বলি হচ্ছে লেফট শিফট, আর এইটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে রাইট শিফট। সো দুইটা শিফটিং হচ্ছে আমাদের থাকে, দুইটারই কিছু কাজ আছে, আমরা এক্সাম্পল সবগুলোরই দেখব। রিলেশনালের মধ্যে কি আছে, এই যে কম্প্যারিজনগুলো করি না, গ্রেটার ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এইটা আর ইকুয়াল ইকুয়াল, এই জিনিসগুলো। বিট ওয়াইজের মধ্যে অ্যান্ড, এক্সক্লুসিভ অর, ইনক্লুসিভ অর। অ্যান্ড অপারেটর অলরেডি দেখছি, এটা কি আমি বলছিলাম আপনাদের সিতে সিঙ্গেল বিট আর ডাবল অ্যান্ড কি কাজ করে। যদি বলা থাকে ভালো, আর না বললেও আমি আজকে আবার দেখাবো, সমস্যা নাই। আর এক্সক্লুসিভ হচ্ছে ওই যে এক্সর করি না, ওই এক্সর। আর ইনক্লুসিভ অর হচ্ছে গিয়ে আমাদের এই নরের মতো অনেকটা। সো দুইটার মধ্যে ডিফারেন্স কাজ করে, ইনক্লুসিভ অর আর এক্সক্লুসিভ, এটাও আমরা দেখবো এক্সাম্পল। তারপর হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এইটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড আর অর। এইটা যেটাতে হচ্ছে সিঙ্গেল থাকে, অর্থাৎ একটা সিঙ্গেল হচ্ছে আমার অ্যান্ড থাকে, সেটা হচ্ছে বিট ওয়াইজ আমাদের হচ্ছে অ্যান্ড। আর লজিক্যাল অ্যান্ড কি থাকে, ডাবল অ্যান্ড পার্সন থাকে। আর লজিক্যাল অরে কি থাকে, ডাবল আমাদের কি, এটা কি বলেন, ভার্টিক্যাল লাইন। আচ্ছা, ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে ডিফারেন্স আপনাদের ঝামেলা লাগে না? মাঝে মাঝে লাগে। আমি কীভাবে মনে রাখি জানেন? হরাইজন্টাল হুইয়া পড়ছে, হরাইজন্টাল হচ্ছে হুইয়া পড়ছে, এটা হচ্ছে হরাইজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে দাঁড়ায় আছে আর কি। আমাদের যে গ্রামের কিছু আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে বলে না, হুইয়া পড়ছে এখানে, এইরকম আর কি। সো হরাইজন্টাল হুইয়া পড়ছে আর ভার্টিক্যাল হচ্ছে দাঁড়ায় আছে। সো একজন হুইলে আরেকজন তো দাঁড়াবে। সো এরকম আর কি। সো না, হুয়া পড়ছে বলতে বোঝাচ্ছে হরাইজন্টাল হুয়া পড়ছে, তার মানে বাকি যেটা বাকি আছে ওটা কি ভার্টিক্যাল বাকি আছে। সো সে লম্বাই আর কি। যাই হোক, এইভাবে হচ্ছে আমি মাঝে মধ্যে মনে রাখি, আমার এরকম কনফিউশন হইতো, ইভেন আমার কনফিউশন আরও বেশি হইতো আপনাদের। দেখা গেছে আমি স্টুডেন্ট লাইফে অনেক কনফিউশন ফিল করতাম। ম্যাম বলতেছে হরাইজন্টাল লাইন, আমি আঁকতেছি ভার্টিক্যাল লাইন, এঁকে টেকে গ্রাফ করে দেখি আমার মিলে না। আমি কী হয়েছে এরকম, মানে অনেক সময় তো মুখে মুখে বলে যে আচ্ছা দুইটা হরাইজন্টাল লাইন আঁকেন, তারপরে হচ্ছে ওইটার মধ্যে দুইটা ভার্টিক্যাল আঁকেন, বা এরকম ক্রস সাইন দেন, কিছু একটা দেন, এই যে কিছু ম্যাথসের মধ্যে করাইতো। তো আমি তো হচ্ছে হরাইজন্টালের জায়গায় ভার্টিক্যাল করে টোরে দিয়ে দেখি এখন আমার মিলানো সবার মিলে গেছে। পরে দেখলাম যে আমি উল্টাপাল্টা করছি আর কি। যাক, নেক্সট হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে একটা কন্ডিশনিং বা ইফ এলসের জাস্ট সিঙ্গেল স্টেটমেন্টের আমরা অল্টারনেটিভ হিসেবে ইউজ করি। আর অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোও আমরা দেখছি, ইকুয়াল প্লাস, প্লাস ইকুয়াল,
স্টার ইকুয়াল, তারপরে ডিভাইড ইকুয়াল, প্লাস ইকুয়াল শিখেন নাই? আচ্ছা, না শিখলেও শিখবেন, সমস্যা নেই। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে আপনাদের দেখানোর কথা, যেমন আমি দেখাইলাম এরকম a প্লাস ইকুয়াল 3, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এটার কাজ কি? a ইজ ইকুয়াল টু a প্লাস 3, এই কাজটা করে। সো প্লাস ইকুয়াল 3 আর a ইজ ইকুয়াল টু a প্লাস 3, এই দুইটা সেম কাজ করে। তারপরে b স্টার ইকুয়াল টু 3, এইটার মানে হচ্ছে b ইজ ইকুয়াল টু b ইন্টু 3, এটাই, আর কিছু না। সো এটা অলরেডি আপনাদের মনে হয় দেখানো হয়েছে, হয়তো আমরা সচরাচর ইউজ করি না, বেশি একটা পপুলার না, বাট মনে হয় দেখানো হয়েছে। শিফট আমরা আসতেছি, এগুলো সবগুলো এক্সাম্পল দেখবে, এটা জাস্ট নেমটা দেখলাম। এখন আমরা 1 বাই 1 হচ্ছে প্রতিটা অপারেটর দেখব, দেখে হচ্ছে কাজ শিখব। সো এইটা তো হচ্ছে নর্মালি সবাই জানেন যে প্রিফিক্স কী কাজ করে বা পোস্টফিক্স কী কাজ করে, যেটা হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। সো কি, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10 আছে। সো যখন সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন তো আমরা প্রিন্ট করার জন্য ইউজ করি, এক্স প্লাস প্লাস যখন দিব তখন সে কি প্রিন্ট করতেছে, এই যে ভ্যালু, এই ভ্যালুটা সেমই রাখতেছে, সে পজিটিভ করতেছে কবে, মানে প্লাস করতেছে কবে, ভ্যালু প্রিন্ট করার পরে। এটা অলরেডি আমরা জানি। তারপর একটু মনে রাখি যে যখন আমরা পোস্টফিক্স ইউজ করব এই প্রিন্ট করার লাইনে, তখন সে কি করবে, যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা প্রিন্ট করবে অ্যান্ড দেন হচ্ছে সে অ্যাডিশনটা করবে। সাপোজ আমি যদি হচ্ছে প্রিন্টার লাইনে সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন, এখানে যদি দেখতে চান সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন, এখানে যদি আমি এক্স প্লাস প্লাস করি আর এক্সের ভ্যালু যদি আগে ইন্ট এক্স ইজিক্যাল টু 10 দিয়ে রাখি, এটা অ্যাকচুয়ালি মিন করতেছে কি, এই লাইনে অ্যাকচুয়ালি কি প্রিন্ট হবে, এই লাইনে প্রিন্ট হবে হচ্ছে 10। প্রিন্ট হওয়ার পরে তারপরে সে লাইন কমপ্লিট করে হচ্ছে 1 প্লাস করে 11 হবে, অর্থাৎ ইনক্রিমেন্টটা হবে হচ্ছে প্রিন্ট করার পরে, প্রিন্ট করা শেষ হয়ে গেলে তারপরে সে ইনক্রিমেন্ট করবে। আর প্রিফিক্সের ক্ষেত্রে কি করে, প্রিফিক্সে সেম জিনিসটা আমি আর লিখলাম না, প্রিফিক্সে যদি প্লাস প্লাস এক্স করি তাহলে সে কী করবে, ধরেন এই দুইটা আলাদা আলাদা ধরে ফার্স্টে আগে দেখাই, তারপরে একসাথে করব। সো আলাদা এক্সের ভ্যালু 10, তারপর হচ্ছে আমি প্রিন্ট করলাম প্লাস প্লাস এক্স। সো প্লাস প্লাস এক্সের ক্ষেত্রে কী করে, এইটা হচ্ছে আগে ইনক্রিমেন্ট করবে তারপরে প্রিন্ট করবে, তার মানে আগে ইনক্রিমেন্ট করা মানে 10 থেকে 11 হবে, দেন সে হচ্ছে 11টাই প্রিন্ট করবে। এটা হচ্ছে প্রিফিক্সের কাজ ছিল। প্রিফিক্স হচ্ছে ইনক্রিমেন্টটা আগে হয়ে যায় প্রিন্টএফের লাইনে, অর্থাৎ প্রিন্টের লাইনে, প্রিন্টএফ না প্রিন্টিং লাইনটাতে। বাট আমি যদি নর্মালি আমার কোনো লাইনের মধ্যে ইন্ট এক্স ইজিক্যাল টু 10 দেই, তারপরে যদি প্লাস প্লাস এক্স করি বা এক্স প্লাস করি, তাহলে ইনক্রিমেন্ট কিন্তু আমরা হয় একইভাবেই, যে আগে ইনক্রিমেন্ট হয় পরে ইনক্রিমেন্ট হয়, কিন্তু এটা কিন্তু আমরা বোঝার উপায় নেই, কারণ এখানে তো আমি দেখতেছি না, দেখতেছি হয়তো পরের লাইনে হয়তো সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দিয়ে এক্স প্রিন্ট করতেছি। সো এই ক্ষেত্রে হয়তো আমরা ডিফারেন্সটা নাও বুঝতে পারি, বাট যখন প্রিন্টিং লাইনে আমরা ডিরেক্ট দিব, অর্থাৎ সিস্টেম আউট ডট প্রিন্টএলএ যখন ডিরেক্ট দিব, তখন যদি পোস্টফিক্স থাকে সে আগে প্রিন্ট করবে পরে ইনক্রিমেন্ট করবে, আর প্রিফিক্স থাকলে আগে ইনক্রিমেন্ট করে তারপরে প্রিন্ট করবে। সো এইটা তো সবার ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এইটার একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সের ভ্যালু 10, এক্স প্লাস প্লাস হয়েছে, তার মানে এখানে আগে প্রিন্ট হবে পরে ইনক্রিমেন্ট হবে। সো ভ্যালু প্রিন্ট হবে কি 10, কিন্তু ইনক্রিমেন্ট হলেও তারপরে কি 11 হয়ে গেছে এক্সের ভ্যালু। এইখানে যখন আমি প্রিন্ট করতেছি প্লাস প্লাস এক্স, আগে কি ছিল, ইনক্রিমেন্ট হয়ে ফার্স্টে ভ্যালু প্রিন্ট করছে 10, ইনক্রিমেন্ট হয়ে 11 ছিল। সো 11 থেকে সে প্লাস প্লাস করতেছে 12 হয়েছে, তারপরে 12 ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করতেছে। নেক্সটে যখন এক্স মাইনাস মাইনাস করতেছি তখন কি করতেছে, 12 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, দেন ডিক্রিমেন্ট হচ্ছে। আর লাস্টে যখন মাইনাস মাইনাস এক্স করতেছি, এই 11টা হচ্ছে ডিক্রিমেন্ট করার পরে ছিল, এইটা ডিক্রিমেন্ট করে 10 হচ্ছে, তারপরে সে প্রিন্ট করতেছে। এটাই বোঝা গেছে? সো এইটা অলরেডি আপনাদের বোঝার কথা, তারপরেও না বুঝলাম একটু দেখাই দিছি। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে এসে বলেন। সো এইখানে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন দেখি, এটাও মনে হয় অনেকে আমরা দেখছি, তারপরও যারা দেখি নাই তারা একটু দেখি। সো আমার এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 10, বলেন তো এইটার অ্যান্সার কি আসবে ক্যালকুলেশন করার পরে? অ্যান্সার বলেন। একজন বলছে 22, ফার্স্ট লাইনটাই বলেন, সেকেন্ড লাইন যাওয়ার দরকার নেই, ফার্স্ট 21 আর
এই দুইটা বাদ দিয়ে কারো কোনো অ্যান্সার আছে? আচ্ছা, এই পরেরটা না বললেও চলবে, জাস্ট আচ্ছা প্রথমটা 21 ধরছি, পরেরটা আমি পরে আসতেছি। ফার্স্টের লাইনটা বলেন, জাস্ট এইটা বলেন, এইটা বলেন জাস্ট 21। আচ্ছা ঠিক আছে, আমরা ক্যালকুলেট করে দেখি এখন কীভাবে 21 আসলো। সো আমি প্রিন্ট করলাম এ প্লাস 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 এ। সো আমরা কী বলতেছিলাম, প্রিন্টিং লাইনে যখন আমরা কাজ করি পোস্ট ফিক্সের ক্ষেত্রে কি হয়, সে ফার্স্টে হচ্ছে ভ্যালু প্রিন্ট করবে, তারপরে হচ্ছে সে কি করবে, ইনক্রিমেন্ট করবে। সো এখানে যখন আমি আসতেছি, এখানে এ এর ভ্যালু অ্যাকচুয়ালি কি আসতেছে, 10 আসতেছে না, কারণ ভ্যালু কিন্তু আমার এই লাইনটা কমপ্লিট হওয়ার পরে ইনক্রিমেন্ট হবে পোস্ট ফিক্সের ক্ষেত্রে। সো আমার ভ্যালু আসতেছে কত, 10, যেটা অলরেডি মনে হয় আমি পরে দিয়ে দিছি। হ্যাঁ, সো ভ্যালু আসতেছে হচ্ছে আমার 10, তারপরে আমি প্লাস করতেছি কি, এইটার সাথে অ্যাডিশন করতেছি। 10 কিন্তু আমার অ্যাডিশন হওয়ার পরে কি হয়ে যাচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে না। সো ইনক্রিমেন্ট হয়ে কিন্তু আমার 11 হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারছেন? তারপরে যখন আমি আবার এই প্রিফিক্সের ক্ষেত্রে অ্যাডিশন করতেছি তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি 12 হয়ে যাচ্ছে। সো দেখেন এই যে এইখানে যখন লাস্টে ক্যালকুলেশন করছি তখন কিন্তু আমাদের 22ই আসতেছে। কেন আসতেছে, কারণ প্রিন্টিং লাইনে আমি দেখতে পাচ্ছি যেটা, ওইটার পরে কিন্তু আমি অ্যাডিশন করতেছি, বাট এইখানে কিন্তু আবার প্রিফিক্স চলে আসছে। সো তখন কি ওই 11-এর সাথে আবার অ্যাডিশনে 12 হবে, তারপর আমি 12 হচ্ছে এই প্লাস হবে টোটালটার সাথে, প্লাস হয়ে 22 হচ্ছে আমার অ্যান্সার হবে। সো এইটার প্রিন্টিং ভ্যালু আসবে 22। আচ্ছা, আবার একটু খেয়াল করেন তাহলে, একদম ফার্স্টে আমরা কি বলতেছিলাম, প্রিন্ট করতে গেলে যখন আমরা করি তখন কি হয়, আগে প্রিন্ট হয় পোস্ট ফিক্সের ক্ষেত্রে, পরে ইনক্রিমেন্ট হয়। সো যখন আমি এই পর্যন্ত আসলো আমার কোড, সে কী করলো, আগে প্রিন্ট করলো, প্রিন্টের ভ্যালু কত আছে, 10, কারণ এ এর ভ্যালু 10 প্রিন্ট করা শেষ, তারপরে সে কি ইনক্রিমেন্ট করলো না। সো 10 ইনক্রিমেন্ট করে কি হয়ে গেল, 11। সো আমার এইটুক পর্যন্ত কিন্তু 11 চলে আসছে, এটা কি বুঝতে পারছেন? তারপরে যখন আমি এইখানে আবার আসতেছি, এখানে যখন প্লাস প্লাস এ আসতেছে, এইটা কি করবে, এই 11 কিন্তু ভ্যালু চলে আসছে এ এর, 11-এর সাথে আবার হচ্ছে কি আগেই প্লাস করবে, পরে করবে না, কিন্তু এটা কিন্তু আগে করবে। সো সে কি করতেছে, 11-এর সাথে 1 অ্যাড করে 12 বানাচ্ছে, 12 বানায়, এইখানে ভ্যালু আসতেছে 12 আর এখানে আসছে হচ্ছে 10। সো এই দুইটা আবার অ্যাডিশন হবে না, সো 10 আর 12 অ্যাডিশন হয়ে 22। সো যখন আমি অ্যান্সার লিখবো অথবা আউটপুট দেখবো তখন আমি দেখবো আউটপুটে 22 আসতেছে। এটা কি বোঝা গেছে আপনার? না, সেমিকোলনের পরে না, আগে ভ্যালুটা প্রিন্ট হওয়ার পরপরই হচ্ছে আমার ইনক্রিমেন্টটা হয়ে যায়। পোস্ট ফিক্সে হচ্ছে আগে যেই প্রিন্টিংটা আগে হবে, তারপরে আমার ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। এটা সেমিকোলন কমপ্লিট করে, লাইন কমপ্লিট করে হয় না। আপনি যেটা বলতেছেন যে আমার মনে হয় ফুল লাইন কমপ্লিট করে হয়, ওই একটা ভ্যালু যখন প্রিন্ট হয় তখন সেই ক্ষেত্রে আপনাকে ওই বোঝানোর ক্ষেত্রে হয়তো সেমিকোলন শেষ হওয়ার পরে হচ্ছে এটা বোঝানো হচ্ছে, বাট এইখানে আপনি যখন করতে যাবেন তখন কি হবে, ভ্যালু প্রিন্ট করেই সে অ্যাডিশন করে ফেলবে। সো অ্যাকচুয়ালি আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, আমি এইখান থেকে যাচ্ছি, কোড কি আমার সিকোয়েন্স ওয়াইজ যায়, সিকোয়েন্স ওয়াইজ গেল, ফার্স্টে কী পাইলো, এর ভ্যালু 10 পেয়ে গেল, সে বসাই দিল 10, তারপরে কী পাইলো, প্লাস প্লাস, সে প্লাস প্লাস করতেছে, ওকে ফাইন, প্লাস প্লাস করার পরে সে প্লাস পাইলো, ওকে প্লাস করবো, কিন্তু কার সাথে করবো কি, প্লাস প্লাস এর সাথে। এ কিন্তু ভ্যালু 11 হয়ে গেছে, সো এ এর 11 যখন প্লাস প্লাস আসছে তার মানে এর সাথে 1 অ্যাড করে 12 করব, তারপরে হচ্ছে দুইটা অ্যাডিশন করে 22 আসবে। সো যখন কোডগুলো করব, কোড করে যখন আমরা রান করব তখনও দেখবে আমরা 22 হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে। এটা বোঝা গেল? নেক্সটেরটাও হচ্ছে সেমভাবে, কিন্তু নেক্সটেরটাতে হচ্ছে কি পোস্ট ফিক্স আছে। সো এই জন্য আমাদের কি হবে, প্রথমে এই ভ্যালুটা আসলো যেটার ভ্যালু 10, তারপর ইনক্রিমেন্ট হয়ে গেল 11, তারপরে প্লাস করব বি, তারপরে ডাবল প্লাসের সাথে। সো বি এর ভ্যালু কি, এখনও কি 11ই আসে না, কারণ ইনক্রিমেন্টটা হচ্ছে পরে হবে। সো 11 কিন্তু সে বসে গেল, বসে গিয়ে অ্যাডিশনটা কমপ্লিট হলো। সো এই জন্য হচ্ছে আমাদের অ্যাডিশনটার একটু খেয়াল রাখতে হবে, যে পরেরটা দেখেন পরেরটা হচ্ছে বি প্লাস 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 বি প্লাস প্লাস। সো এইখানে কি হচ্ছে, বি এর ভ্যালু আছে 10 বসাই দিলাম, তারপরে প্লাস প্লাস হয়ে বি এর ভ্যালু কি 11 হয়ে গেছে। এরপরে কি প্লাস সাইন আসলো, কার সাথে প্লাস করব হচ্ছে বি এর সাথে, কারণ কি প্লাস প্লাসটা এখন আমি পাই নাই। সো বি এর ভ্যালু কত আছে, 11 বসাই দিছি, তারপরে কিন্তু পরের লাইনে গিয়ে মানে এইটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বি এর ভ্যালু আবার 12 হয়ে গেছে পোস্ট ফিক্সের ক্ষেত্রে। বাট আমি এই ইকুয়েশনে কি পাইলাম, 10 + 11 পেলাম না। সো ভ্যালু অ্যান্সার লাস্টে কি হবে, 21। জি, এইখানে হ্যাঁ
প্লাসের আগে 11 হচ্ছে। তাহলে আমরা a কিংবা b এর ভ্যালুটা 11 না তো 10 কেন করতেছি? এইখানের কথা বলতেছেন? বি তো অলরেডি 10 আছে, বি তো 10 আছে না ফার্স্টে ইনিশিয়াল স্টেজে? প্লাস প্লাস হয়ে 11 হলো না? হ্যাঁ 11 হলো তো, এই যে 11 হয়েছে। প্লাসের আগে হচ্ছে না? হ্যাঁ প্লাসের আগে 11 হয়েছে। তাহলে আমরা 10 কেন করব? 10 ধরি নাই তো, 11ই তো ধরছি। না আগেরটা। আচ্ছা আমি আবার বলতেছি, আপনি মনে হয় একটু কনফিউশন হয়ে গেছে। আচ্ছা দেখেন, বি প্লাস 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 বি প্লাস প্লাস, ফার্স্টে কী করবো আমি এই সিকোয়েন্স ওয়াইজ যাবো, গিয়ে দেখলাম এখানে ভ্যালু কত পাইছি 10, 10 বসাইছি, এরপরে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে 11 হয়ে গেছে। এটা কিন্তু আমি এখানে দেখতে পাবো না, এটা কিন্তু প্রিন্টিং লাইন কিন্তু অলরেডি প্রিন্ট করেই ফেলছে, তারপরে কিন্তু সে ইনক্রিমেন্ট করবে। সো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু ইকুয়েশনে বসেছি 10। তারপর আমি কি করলাম, প্লাস করলাম, প্লাস করার সাথে বি প্লাস প্লাস করবো, বি এর ভ্যালু কত আছে এখন 11 আছে না ইনক্রিমেন্ট হওয়ার পর, সো 11 বসে গেছে। বসে গিয়ে তারপর আমি ইনক্রিমেন্ট করে বি এর ভ্যালু 12 নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু আমি এখানে প্রিন্ট করি নাই। সো ভ্যালু ইকুয়েশন আসতেছে কি 10 প্লাস 11, অ্যান্সার কত 21। এটা বুঝতে পারছেন? সো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেম প্রসিডিউর এটাতেই করবেন। এটা তো যেটা ছিল এ প্লাস 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 এ, এটা কি ছিল, প্রথমে গেলাম এ এর ভ্যালু কত পাইলাম 10, 10 বসাইলাম, ইনক্রিমেন্ট হয়ে গেল 11, তারপরে প্লাস পেলাম, প্লাস বসাইলাম। এইখানে তখন আসতেছি তখন কি প্লাস প্লাস এ করতে হবে, অর্থাৎ এর ভ্যালু আরও 1 বাড়াইতে হবে। এর ভ্যালু অলরেডি কি 11 ছিল না, সো 1 বাড়ায় 12 করছি, তারপরে যে ক্যালকুলেশন রেজাল্ট পাচ্ছি কি 22, সো অ্যান্সার হবে 22। বুঝতে পারছেন? জাস্ট সিকোয়েন্স ওয়াইজ যাবো আর কাজ করতে করতে যাবো, আর কিছু না। সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখেন, কারণ এইগুলোর কোশ্চেন কিন্তু আপনার এক্সাম হলে আসতে পারে। এক্সাম হলে আপনাদের এরকম সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দিয়ে এইরকম ইকুয়েশনস দিয়ে বলতে পারে যে অ্যান্সার কী হবে। আচ্ছা নেক্সটে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ইউনারি অপারেটরের আমরা হচ্ছে কিছু ভ্যারিয়েন্টস দেখব। সেটা হচ্ছে একটা হচ্ছে টিল্ট আর একটা হচ্ছে এইখানে এটা কি নট সাইন। এই রাদিফ মোবাইল নিচে। সো টিল্ট আর হচ্ছে নট সাইন, এই দুইটার হচ্ছে কাজ আছে। টিল্টের কাজটা কি একটু সহজেই আমরা বুঝতে পারি, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে টিল্টটাকে হচ্ছে আমরা কি ভ্যালু থাকবে, এই প্রথমটায় দেখেন এর ভ্যালু কত আছে 10, 10 করে যে টিল করে প্রিন্ট করতেছে তখন কি আসতেছে -11। এটা কীভাবে আসলো? সো আপনি মাথায় রাখবেন অলওয়েজ যে 10টাকে আমি কনভার্ট করব হচ্ছে নেগেটিভে, বাট এর আগে আমি কি করব একটা 1 অ্যাডিশন করব। সো 1 অ্যাডিশন করে আমি যখন এটাকে পজিটিভ থেকে নেগেটিভ করতেছি তখনই আমি ভ্যালু পাচ্ছি। এটা কি বুঝতে পারছেন? যখন আবার বি এর টিল করতেছি, বি এর ভ্যালু কি -10, সো আমি কি করতেছি এর সাথে 1 অ্যাড করতেছি, 1 অ্যাড করে এটাকে সাইন চেঞ্জ করে দিচ্ছি, তখন আমার ভ্যালু আসতেছে কি 9। সো আমি যদি একটু আপনাদের জাস্ট দেখাই যে কীভাবে এটা হচ্ছে। সো 1 অ্যাডিশন করব আর পজিটিভকে নেগেটিভ করব। সো টিল্টের কাজ হচ্ছে এইটা। টিল্ট অপারেটরটা কই জানেন কিবোর্ডে? এই যে দেখেন ইএসসির পাশে একদম নিচের দিকে, ইএসসির নিচের যে ওইখানে টিল সাইনটা আছে, দেখছেন সবাই? সেইটা। সো সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দিয়ে যদি আপনি টিল দেন এ, সো এ এর ভ্যালু সাপোজ আমি ধরলাম 10 আর বি এর ভ্যালু হচ্ছে ধরলাম -10, যেটা এখানে অলরেডি আছে। সো যখন আমি টিল করতেছি আমি কি করব 10 এর সাথে 1 অ্যাড করব, করে 11 হচ্ছে, তারপরে এই 11টাকে আমি হচ্ছে জাস্ট পজিটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে পজিটিভ করব। সো পজিটিভ আছে আমি নেগেটিভ করব, তার মানে -11। সো আমার অ্যান্সার কি আসবে -11। আবার আরেকটা যখন দেখি যে -10 এর ক্ষেত্রে, অর্থাৎ যখন আমি বি প্রিন্ট করব টিল্ট বি, সো এটা কি হবে -10 এর সাথে 1 অ্যাড করলাম, কত আসলো -9, তারপর আমি কি করলাম নেগেটিভ থেকে পজিটিভ করলাম, সো 9 চলে আসলো। সো এটা আমার অ্যান্সার। সো টিল্ট অপারেটর কাজ হচ্ছে কি 1 অ্যাড করে পজিটিভটা নেগেটিভ করে দেয়, অর্থাৎ অপোজিট যে আমাদের সাইন অপোজিট সাইন নাম্বার করে দেয়। সো পজিটিভ থাকলে নেগেটিভ করবে, নেগেটিভ থাকলে পজিটিভ করবে, এটা হচ্ছে টিল্টের কাজ। এখন এই টিলটা আমি এখানে কমপ্লিট করছি, এটার ভ্যালু কত আছে 9 আসছে না? এখন আমি যদি আবার এটাকে টিল করি তাহলে কত আসবে বলেন? একজন বলছে -10, আর কেউ -10, হ্যাঁ এক্স্যাক্টলি -10 আসবে। কি করতেছি 9 এর সাথে 1 অ্যাড করব, 10 হচ্ছে, 10টাকে আমি জাস্ট অপোজিট করব -10। সো এটা হচ্ছে আবার যদি টিল করি তাহলে আবার টিল চলে আসবে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে টিল্টের কাজ কি। আচ্ছা নেক্সটে আমাদের যে কাজটা সেটা হচ্ছে নট। এই নট সাইনটা কি, সেটা হচ্ছে গিয়ে আমি কাইন্ড অফ হচ্ছে একটা চেকিং করি যে এইটা ঠিক আছে কিনা, অর্থাৎ
আমার নট জিনিসটা কি করবে, অপোজিটটা নিয়ে আসবে। যেটা হচ্ছে আমার পজিটিভ থাকবে সেটাকে নেগেটিভ করবে, নেগেটিভটাকে পজিটিভ করবে। এখন এইটা নাম্বারসে করে না, এটা করা কি বুলিয়ানসের ক্ষেত্রে হয়। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা বুলিয়ান ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। আচ্ছা, আর জাভাতে কিন্তু বুলিয়ানই লেখে, আমি মনে হয় ভুল দেখায় ফেলছিলাম একটু আগে, যাই হোক। সো বুলিয়ানই লেখে, এটা একটু মাথায় রাখেন। সো এই বুলিয়ানে আমি কি রাখতেছি, ট্রু রাখতেছি। সো যখন আমি নট সি প্রিন্ট করবো, সে অ্যাকচুয়ালি কি করবে, ট্রু এর উল্টাটা কি ফলস। সো দেখেন ফলসটা প্রিন্ট করতেছে। যখন আমি নট ডি প্রিন্ট করবো, ফলসের যে অপোজিটটা প্রিন্ট করবে। ফলসের অপোজিট কি, ট্রু। সো দেখেন ট্রু প্রিন্ট করতেছে। জাস্ট নট দেওয়া মানে কি, যে রেজাল্টটা হবে তার অপোজিট রেজাল্টটা প্রিন্ট করবে, এটাই। এটা কি দেখাইতে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নট সাইন আর হচ্ছে টিল্ড সাইন, এই দুইটা কমপ্লিট। আচ্ছা, নেক্সটে এখন এইটা তো আপনারা জানেন, এগুলো তো দেখানোর কিছু নাই। প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর হচ্ছে মডুলাস, এগুলো তো নতুন করে দেখানোর কিছু নাই, এগুলো দেখাইতে হবে। আচ্ছা ফাইন, এখন আসি হচ্ছে আমরা শিফট অপারেটরে। শিফট অপারেটরের কাজ কি? সো এইখানে দেখেন শিফট অপারেটর একটু আমাদের ডিভাইড করে দিছে। তারপরে হচ্ছে আমরা একটু দেখব যে আমরা যে কোনো নাম্বারকে যদি শিফট করি, শিফটের পরে যেই ভ্যালুগুলো রাখবো, এই ভ্যালুগুলোর সাথে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। বাট কীভাবে মাল্টিপ্লিকেশন হবে? সাপোজ আমার ভ্যালু আছে হচ্ছে একটা অপারেটরের ইন্ট এ ইজ ইকুয়াল টু 10, অথবা আমি সাপোজ ডিরেক্ট লাইন লিখলাম, সিস্টেম আউট ডট আগে ডিরেক্ট লিখি। সো আমি কি করতেছি, 10। এখানে দেখেন লেফট শিফট আর রাইট শিফটের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে আমরা ফার্স্টে লেফট শিফট শিখতেছি। সো রাইট শিফট কিন্তু আবার ডিফারেন্ট কাজ করবে, জাস্ট একটু ডিফারেন্স, বেশি কিছু না। সো এখানে যখন 2 দিব, সে অ্যাকচুয়ালি কী কাজ করতেছে, এই 10 এর সাথে মাল্টিপ্লিকেশন করবে কার, 2 টু দি পাওয়ার, এখানে যেই ভ্যালুটা থাকবে ওইটা 2 টু দি পাওয়ার 2 হলে 2 টু দি পাওয়ার 2। সো এইটা করে যে অ্যান্সার আসবে, এটার অ্যান্সার আসছে কত, 40। সো 40 হচ্ছে আমাদের অ্যান্সার যখন আমি লেফট শিফট করব। এইভাবে করা লাগে কারণ আমাদের কিছু ডিভাইসে লেফট শিফটের কাজ আছে। যেমন আপনারা এই মাইক্রোপ্রসেসরের হার্ডওয়্যারে দেখবেন কাউন্টার আছে। কাউন্টার অলওয়েজ কি লেফট শিফট হইতে হইতে কাউন্ট করে, একটা ঘরে লেফট শিফট করে কাউন্ট করে। সো যখন আমি লেফট শিফট করতেছি তখন আমরা এই চেঞ্জটা করে। এইটার একটা সহজ যদি আমি জিনিস বুঝাই তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবেন। বাইনারি নাম্বার করছেন না, 10-এর বাইনারি কি বলেন তো? 10-এর বাইনারি জানেন না? বের করেন জলদি, নেট আছে না, বের করে বলেন। এই 010 না, হ্যাঁ 101, এটা হচ্ছে শিফট করতেছেন 1010, এটা না? আচ্ছা ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের 10। এখন এই 10টাকে আমি লেফট শিফট করব, তার মানে লেফট শিফট কি বলছে, 2 করতে। তার মানে বেসিক্যালি আমরা কি করি, এই যে বাইনারি নাম্বারটা আছে এটাকে 2বার শিফট করি। সো এটাকে যদি 2বার শিফট করি তাহলে কি আসে বলেন তো? একবার লেফট শিফট করলে কি আসে, 10100, এইটা আসে। আরেকবার শিফট করলে আসে কি 100। সো এইটার আবার হচ্ছে আপনারা ডেসিমেল বের করেন। লেফট শিফট বুঝেন না? আচ্ছা, লেফট শিফট মানে হচ্ছে আমি এই একটা ঘরকে লেফটে করব আর রাইটের যেগুলো আসবে, অর্থাৎ আমি এই ঘরটাকে মুছে দিলাম, এইটা একটা ঘর লেফট শিফট হয়ে গেল, একটা বিট হচ্ছে লেফট শিফট করলাম, কিন্তু লাস্টে যে বিটটা থাকবে এটাকে আমাকে 0 বসাইতে হবে। এটাই হচ্ছে লেফট শিফট। তার মানে আমি হচ্ছে যে বিটটা থাকবে, সাপোজ এখানে একটা বিট আছে 100। সো আপনাকে লেফট শিফট মানে হচ্ছে এই একটা ঘর লেফটে করতে হবে। একটা ঘর লেফটে করা মানে হচ্ছে এই ভ্যালুটা মুছে যাবে, এই ভ্যালুটা চলে যাবে, কারণ 4 বিটের বেশি আপনি বাড়াতে পারবেন না, আপনার বিট আছে 4টাই। সো আপনি কী করবেন, মুভ করলেন, মুভ করার পরে সে ওখানে কী করলো, এখানে হচ্ছে লাস্টে 0 চলে আসলো। সো 0 চলে আসার পরে এই কাজটা হলো। তারপরে আপনি যখন আবার মুভ করবেন, আচ্ছা সরি, 1 বিট মুভ করবেন, লেফটে তো থাকবে, লেফটে থাকবে। এই যে মুভ করলেন না 1 বিট, তার মানে হচ্ছে আপনি লেফটে 1 বিট মুভ করলেন না, লাস্টে যে এটা ছিল যেটা চলে আসলো ওইটা হচ্ছে আমাদের একটা 0 অ্যাড হবে। এইটা যদি আমি বলি একটু এইরকম। সো যখন আপনি লেফট শিফট করবেন তখন কি করবে, সে এক ঘর লেফটে আসবে আর যেটা আছে ওইটা বসাবে, বসানো কমপ্লিট। লাস্টে একটা বিট ফাঁকা থাকবে না এখন, কারণ এইটা চলে আসলো এই পাশে, অর্থাৎ এইটা চলে আসছে এইখানে, এইটা চলে আসছে এখানে, এটা চলে আসছে এখানে, এটা চলে আসছে এখানে। এইখানের ভ্যালুটা কি হবে, অর্থাৎ একদম লাস্ট বিটের ভ্যালুটা কি হবে, লাস্ট বিটের ভ্যালুটা তখন আমি 0 দিয়ে অ্যাড করবো।
সো এইটা হচ্ছে আমাদের শিফটিং। সো এইটা না বুঝলেও চলবে, এটা একটু বড় হলে আরও বুঝতে পারবেন যেখানে কিছু হার্ডওয়্যারের শিফটিং থাকে। বাট এইটা যখন আমি এক ঘর শিফট করলাম এটা এখানে আসে, আবার যখন আরেক ঘর শিফট করি তখন আসবে কি 1 0 0 0 0, এইটা আরেকটা শিফট আসবে। সো যখন দুইটা শিফট করা তার মানে হচ্ছে এটা দুইবার শিফট করব, দুইবার শিফট করার পরে এইটার রেজাল্ট দেখেন, এটার রেজাল্ট আসবে এই 40 আসবে। আচ্ছা না 40 না, এটা তো হচ্ছে আমরা 1000 করছি মানে 1000। এইটার ক্ষেত্রে যদি আমরা ডিসাইড করি তাহলে হচ্ছে প্রথমে আসতেছে 1 0 1 0, লেফট শিফট করলাম 1 0 1 0 0, তারপরে 1 0 1 0 0 0। সো এইটা একটু দেখেন এইটার ভ্যালু কত আসে, এইটার বাইনারি থেকে ডেসিমেলে করেন তাহলে দেখবেন। আচ্ছা এটা না বুঝলেও প্রবলেম নাই, এটা আপনাদের এত মাথা ব্যথা না, আপনাদের জাস্ট কী করতে হবে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলা এটা হচ্ছে আমি দেখালাম ইন ডিটেলস, ডিক ডাউন করে ভিতরে দেখাইলাম। সো ভিতরে এখন মাথায় নাও আসতে পারে, কারণ যেহেতু আপনারা এখনও হার্ডওয়্যারের অত ভিতরের পার্টস পড়েন নাই। সো যেহেতু পড়েন নাই আমরা এখন না বুঝলেও কোনো প্রবলেম নাই, বাট পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝে যাবো এই জিনিসটা কি, লেফট শিফট মানে কি, রাইট শিফট মানে কি, এক ঘর বাম পাশে যাওয়া এক ঘর ডান পাশে যাওয়া, এটাই। সো এইখানে যখন আমি লেফট শিফট করছি আমি কি করছি, আমার সব বিটগুলোকে ধরে এই বিটগুলোকে ধরে জাস্ট এক ঘর বাম পাশে নিয়ে আসছি, এক ঘর যখন বাম পাশে নিয়ে আসছি রাস্টের ঘরটা ফাঁকা ছিল ওইটাকে আমি 0 দিয়ে পূরণ করে দিচ্ছি, এটাই আর কিছু না। সো এটা হচ্ছে একবার লেফট শিফট। আবার যখন করব তখন এই পুরোটাকে আবার ধরে বাম পাশে চাপাইছি পুরোটাকে, আর লাস্টে যে ঘরটা ফাঁকা ছিল এটাতে হচ্ছে আমি একটা 0 বসাই দিছি, এটাই। এইটা হচ্ছে একটা একটা করে লেফট শিফট করা, পরবর্তীতে গেলে একটু বুঝতে পারবেন। আচ্ছা এখন এটা বের করতে পারছেন, এটা কত আসে 40 আসছে না? সো এই যে লেফট শিফট যখন দুইবার করছেন, যখন 2 লেফট শিফট করছেন অ্যাকচুয়ালি কী কাজ করে এর করসপন্ডিংয়ে বাইনারি বিটটাকে দুইবার লেফট শিফট করে যে ভ্যালুটা আছে ওইটাই প্রিন্ট করে। সো অ্যাকচুয়ালি লেফট শিফট মানে হচ্ছে এর করসপন্ডিংয়ে এই কাজটা হয়, কিন্তু এটা না বুঝলে আপনাদের এখন প্রবলেম নেই, আপনাদের জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই হবে যে ইকুয়েশনটা কীভাবে কাজ করতেছে। বাট এই ভিতরে কী কাজ হয় আমাদের হার্ডওয়্যারে ওইটা জাস্ট আমি একটু দেখাইলাম আপনাদের। এইটা আপনাদের এই হার্ডওয়্যারের কাজ কোশ্চেন আসবে না, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যারা বুঝতে পারছেন ফাইন, আর যারা বুঝেন নাই তারা পরবর্তীতে যে কোর্সগুলো পড়ানো হবে তখন আপনাদের আরও ইন ডিটেলসে পড়াবে, তখন বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা যখন একবার করলাম, সরি 2 দিয়ে করলাম, তখন কি করব 10 × 2⁻² করলাম। এইটা যদি চিন্তা করি, এইটা না সরি এইটা 15কে যদি 4 দিয়ে লেফট শিফট করি, সো আমার এখন আসছে 15কে লেফট শিফট করব 4 বার, সো 4, এইটা হচ্ছে 15 লেফট শিফট 4, তার মানে আমি 15কে কী করব লেফট শিফট করব। সো 15 যেই কাজটা করতে হবে প্রথম যে ভ্যালুটা থাকবে এইটা ইন্টু 2⁻, আর পরে যে ভ্যালুটা থাকবে পরের ভ্যালুটা থাকে কি 4। সো এইটার অ্যান্সার আসে কত 2⁻4 কত 16, 15 × 16, এটার অ্যান্সার কত আসে লাস্টে 240। সো 240 হচ্ছে আমার এই লেফট শিফটের ভ্যালু। সো যখন আমি এই কাজটা করব শিফটিং কাজ করব তখন কিন্তু 240 চলে আসবে আমার রেজাল্টে। এইটা বুঝেন নাই? আচ্ছা দেখেন আবার বলি, সো যখন আপনাকে 15 লেফট শিফট 4 করতে হবে, আপনি যেই নাম্বারে দেখ লেফট শিফটের সিস্টেম হচ্ছে সাপোজ এক্স, লেফট শিফট করতে গেল ওয়াই, এটা যদি বলা হয় আপনার ইকুয়েশনসটা হচ্ছে x × 2⁻y, এই ভ্যারিয়েবল এইটা বসাবেন, এখন ভ্যালুগুলো বসাবেন। সাপোজ এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি এক্স এর ভ্যালু কত 15, সো 15 × 2⁻ কত 4, সো 4, এটার ভ্যালু আসে 240। হ্যাঁ ম্যাথই, সো ম্যাথ করেই তো আপনার অ্যান্সার। এই যে কে জানি কোশ্চেন করছিল ম্যাথ কী কাজে লাগে, এই যে ম্যাথ করতেছেন। সো এই অপারেটর কাজ হচ্ছে এইটা। নেক্সট আবার যদি এইটার ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা দিয়ে চিন্তা করি যে x × 2⁻y, সো এইটার ক্ষেত্রে কি x এর ভ্যালু কত 10 আর 2⁻y এর ভ্যালু কত 2, সো অ্যান্সার কত আসে এখানে 40। জাস্ট এই ইকুয়েশনটা ইউজ করবেন x × 2⁻y। এইটা বুঝতে পারছেন? আচ্ছা সো মোটামুটি লেফট শিফট এই পর্যন্ত, তারপর হচ্ছে আমরা রাইট শিফটে যাব। রাইট শিফটে কী কাজ করে দেখেন, সেম জিনিসটাই জাস্ট ডিভিশন। আগে করতাম কি মাল্টিপ্লিকেশন, এখন করব ডিভিশন। সো এখন কি করতে হবে, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে x/2⁻y, x/2⁻y। সো এইখানে যদি এখন রাইট শিফট থাকে 10 রাইট শিফট 2 ঘর, তাহলে আমি কী করব 10/2⁻2, এটা করে যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
সো এটার অ্যান্সার আসে কত 2, 10 ডিভাইডেড বাই 4 2। decimal হয়ে গেল স্যার 10 ডিভাইডেড বাই 4 তো 2 না স্যার 2.5 আচ্ছা 2.5। এখন আমি বলি, যখন আপনারা প্রিন্ট করতেছেন এই জিনিসটা এখন বলতেছি, যখন প্রিন্ট করতেছেন তখন কি আপনি ইন্টিজার ডিভাইড করতেছেন না? সো ভ্যালু কিন্তু ইন্টিজারই চলে আসবে। decimal হয়ে গেল আচ্ছা, তখন কিন্তু এই যে লাস্টের পার্টটুকু দেখতে পারবেন না। সো এই জিনিসটাও মাথায় রাখেন যে আমরা কিন্তু এইখানে প্রিন্ট করতেছি ইন্টিজার ভ্যালুকে ইন্টিজার দিয়ে ডিভাইড করতেছি, আমার রেজাল্টও কিন্তু ইন্টিজার আসবে, আমি কিন্তু ফ্লোটে কনভার্ট করতেছি না কোনোভাবে। সো যখন 4 ডিভাইডেড বাই 2 করতেছি, উনি একটা ভালো কোশ্চেন করছে যেটা আমি একটু পরে হয়তো আসতাম, যে 10 ডিভাইডেড বাই 4 করলে তো স্যার 2.5 আসে। সো এইটার অ্যান্সার কেন 2 আসলো? কারণ কি, আমরা ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার করতেছি, সো রেজাল্ট কিন্তু ইন্টিজারই আসবে। সো ইন্টিজার 2.5 এর ইন্টিজার কত 2 আসবে, 2.5 এর ইন্টিজার কি 2 না? সো 2 হচ্ছে আমাদের রেজাল্ট আসবে। ডিভিশনের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো ডিভিশন আসার ফ্লোটিং নাম্বার আসার কোনো চান্সেসই নাই, কারণ মাল্টিপ্লিকেশন তো আপনি বাড়াচ্ছেন, সো ফ্লোটিং নাম্বার আসবে না। ডিভিশন করলে ফ্লোটিং নাম্বার আসবে। সো এখানে দেখেন আবার নর্মালি আসছে, এটা 5 আসছে, কোনো প্রবলেম নাই। বাট 20 ডিভাইডেড বাই 8 করতেছে, এখানে কিন্তু 2 আসছে, বাট এখানে কিন্তু আরও বেশি আসার কথা, 2.5ই আসার কথা। বুঝতে পারছেন? সো যখন আমরা ডিভিশন করি রাইট শিফটে, তখন কিন্তু যেহেতু ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার করতেছি, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটাই প্রিন্টে দেখতে পারবো, আমরা কিন্তু ফ্লোটিং ভ্যালু দেখতে পারবো না। বলেন। স্যার ইন্টিজার দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর ফ্লোট দিয়ে ডেসিমেলও প্রিন্ট করা যায় স্যার, ভগ্নাংশ কিভাবে print করব? ভগ্নাংশ কীভাবে প্রিন্ট করবো? এই যে 10 ডিভাইডেড বাই 4 10 ডিভাইডেড বাই 4 কখনো প্রিন্ট করা লাগে না। সো 10 ডিভাইডেড বাই 4 কখনো আপনি প্রিন্ট করবেন না, আপনি অ্যান্সারই লিখবেন। 10 ডিভাইডেড বাই 4 মানে 2.5ই অ্যান্সার লিখবেন। সো এই জন্য হচ্ছে আপনার এটা কাজ করে না। হ্যাঁ, এইটার জন্য আবার প্রোগ্রাম করতে হয়, যে ওই যে আমাদের ক্যালকুলেটর একটা প্রোগ্রাম করা আছে এখানে চেঞ্জিংয়ের জন্য, যে 10 ডিভাইডেড বাই 2 যখন আপনি ক্লিক করেন, সে এইটাকে ওই ডিভিশনের ভ্যালুটা হচ্ছে দেখায় দেয় 10 ডিভাইডেড বাই 4। সো আমরা নর্মালি ভ্যালুটা নিয়েই কাজ করি, আমাদের আর ওইটা দেখা যায় না। আর কম্পিউটার দেখাতে গেলে ওই যে ক্যালকুলেটরের মতো সাজাইতে হবে, যে আমি কত দিয়ে কত ডিভাইড করছি, ওই ডিভিশনটা আমি হচ্ছে আপনাকে দেখাই দিব। ওইটাও একটা প্রোগ্রাম। সো ক্যালকুলেটরেও তো একটা প্রোগ্রাম করা আছে, ওইটা কী দিয়ে করা বলেন? ওই যে এমবেডেড সিস্টেম পড়ছে না জাভাতে, ওই এমবেডেড সিস্টেমের মধ্যে ক্যালকুলেটরও কিন্তু একটা এমবেডেড সিস্টেমের মধ্যে পড়ে গেছে এখন, যে ডিভাইসে হার্ডওয়্যারে হচ্ছে ইমপ্লিমেন্ট করা, জাস্ট সফটওয়্যার না। আচ্ছা, এই পর্যন্ত বুঝে গেছেন সবাই? স্যার এখানে তো আমরা ভাগফল দিয়ে প্রিন্ট করতেছি না। হ্যাঁ, সো এই পর্যন্ত বোঝা গেলে চলেন আমরা এইগুলো এখন আমাদের কম্পিউটার একটু ট্রাই করে দেখি। আমরা একটু কোডিং করি, কোডিং করে ট্রাই করে দেখি যে এই সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। 1 বাই 1 হচ্ছে এখন একটু চেক করি, যেহেতু অনেকগুলো শিখে ফেলছি। সো প্রথমে আমরা কি করব, ফাইল থেকে নিউ গিয়ে একটা জাভা প্রজেক্ট অন করব একদম ফার্স্টে। নেক্সটে আমরা বলতেছিলাম এখানে যে সেকেন্ড অপশনটা ক্লিক করতে হবে, ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জিআরই, অ্যান্ড প্রজেক্টের একটা নাম দিতে হবে। সো আপনারা যে কোনো একটা নাম দেন, সাপোজ আমি অপারেটর নামে একটা নাম দিলাম। যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছেন তারা একটু খেয়াল করে দেখে নেন কীভাবে প্রজেক্ট ওপেন করতে হয়। প্রজেক্ট ওপেন করতে না পারলে কিন্তু নেক্সটে কোনো কাজ করতে পারবেন না। সো দেখেন এই অপারেটর নামে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তারপর আমরা কি বলতেছিলাম, আমাদের কি করতে হবে, একটা প্যাকেজ ক্রিয়েট করা লাগবে, অ্যান্ড দেন ক্লাস। সো ফার্স্টে দেন আমরা প্রজেক্টে যাব, রাইট ক্লিক করে এইখানে দেখেন নিউ অপশনে একটা প্যাকেজ নামে অপশন আছে, নিউ থেকে। সো প্যাকেজে ক্লিক করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা নেমটা দিব। বুঝি নাই একটু। আচ্ছা, প্যাকেজ ক্রিয়েট না করলে বাই ডিফল্ট একটা জাভা প্যাকেজ ক্রিয়েট করে ফেলে, এটাতে কোনো প্রবলেম হয় না। বাট কিছু যখন প্রোগ্রাম করতে যাই তখন সেখানে হচ্ছে সে প্যাকেজ সার্চ করে। সো প্যাকেজ তখন যদি না পায় তখন হচ্ছে ইরোর বা হচ্ছে দেখা যায় যে কোনো একটা আপনার সিনটেক্স প্রবলেম দেখা দেয়। সো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্যাকেজটা ক্রিয়েট করা, আর যদি নাও করি বাই ডিফল্ট ক্রিয়েট করে ফেলে। সো আমরা ট্রাই করবো প্যাকেজ ক্রিয়েট করার একটা। সাপোজ প্যাকেজের নাম দিলাম হচ্ছে অপারেটর কোড। দেন আমাদের কি করতে হবে, এই প্যাকেজের আন্ডারে আবার হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে, যেই ক্লাসের মধ্যেই হচ্ছে আমাদের কোডগুলো করতে হবে। সো আমরা খেয়াল আছে যখন লাস্ট ক্লাসে হচ্ছে থিওরিতে দেখতেছিলাম, যখন আমরা ক্লাস ক্রিয়েট করি
ক্লাসের নেম আর হচ্ছে আমাদের ফাইলের নেম সেম থাকে। সো এখন যখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করব আমরা দেখব ফাইল আর ক্লাসের নেম সেম থাকবে, বাট ফাইলের নেমটা কি থাকবে ডট জাভা দিয়ে। সো এখন নেক্সটে অপারেট প্যাকেজ থেকে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আপনারা কি করবেন, ক্লাস নামে একটা অপশন দেখেন, এই ক্লাসে হচ্ছে ক্রিয়েট ক্লিক করবেন। দেন নেক্সটে কী করবেন, ক্লাসের একটা নেম দিবেন। সো আমরা কি জানি ক্লাসের নেমের ফার্স্ট লেটার কি ক্যাপিটাল হয়, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো আমরা হচ্ছে ক্যাপিটাল দিব। সো এখানে আমি একটা নাম দিলাম, সাপোজ নেম দিলাম হচ্ছে অপারেটর কোড। সেইটা হচ্ছে আমরা ফার্স্টে ক্যাপিটাল লেটার্স দিব। আচ্ছা দেখেন আমরা কি করলাম, ক্লাস ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে অপারেটর কোড। সো এখন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে আমাদের যেই প্রোগ্রামগুলো আছে অর্থাৎ অপারেটরগুলো ওগুলো হচ্ছে আমরা চেক করব, কিন্তু এর আগে কি করা লাগবে, আমাদের একটা মেইন মেথড ক্রিয়েট করা লাগবে। সো আমরা মেইন মেথডটা লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো তারপর আমরা কি লিখলাম স্ট্রিং আর্গস, স্ট্রিংয়ের এস কিন্তু ক্যাপিটাল, সো এটা একটু মাথায় রাখেন। আচ্ছা নেক্সটে আমাদের কি করা লাগবে, নেক্সট হচ্ছে আমরা এখন ফার্স্টে আমাদের পোস্টফিক্স আর প্রিফিক্সটা দেখবো। এই যে এইটা দেখি আমরা এখানে প্লাস প্লাস আর প্লাস প্লাস এক্স। সো ইন্ট ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10। সো সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, এইখানে আমরা ফার্স্টে কী করবো এক্স প্লাস প্লাস প্রিন্ট করবো। সো চলার আমরা এটা একটু রান করে দেখি। আচ্ছা এইটা লেখা শেষ। সো এরপর আমাদের কি রান করতে হবে, কি রাইট ক্লিক করে রান অ্যাজে গিয়ে হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন। সো দেখেন এখানে ভ্যালু কিন্তু 10ই আসছে, প্লাস হওয়ার পরেও কিন্তু 10। সেম জিনিসটা যখন হচ্ছে আমি প্রিফিক্সের জন্য করব তখন দেখেন ভ্যালু কিন্তু আগে ইনক্রিমেন্ট হবে তারপরে প্রিন্ট হবে। সো এখন দেখেন 11 চলে আসছে। সো সেম জিনিসটাই প্রিফিক্সের ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হয়ে প্রিন্ট হচ্ছে, আর পোস্টফিক্সের ক্ষেত্রে আগে প্রিন্ট হয়ে পরে ইনক্রিমেন্ট হচ্ছে। এখন আমরা হচ্ছে একটু অ্যাডভান্সগুলো দেখি, এগুলো তো আমরা নর্মালি এখন বুঝেই যাব, পারবো, সমস্যা নাই। এখন আমরা দেখব হচ্ছে এইটা দেখি একটু, এই যে যেই জিনিসটা দেখতেছিলাম এ প্লাস 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 এ, এইটা কি এই ভ্যালু আসে কিনা আমরা একটু চেক করি যে 22 আসে কিনা। সো আমরা কি করি এ এর ভ্যালু 10 দেই আর বি এর ভ্যালু হচ্ছে 10 দেই। সো এ হচ্ছে 10 আর সেম ইন্ট বি ইজ ইকুয়াল টু 10। সো আমরা এখন কি করতেছি এ প্লাস 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 এ, এইটার ভ্যালু আসার কথা কত 22। সো দেখেন এই জিনিসটা যেটা একটু আগে আমরা হচ্ছে শিখলাম এ প্লাস 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 এ, এটার ভ্যালু কিন্তু 22ই আসছে। সো কীভাবে আসছে ওটা কিন্তু অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, যে ওইখানে আমাদের যে ফার্স্টে প্রিন্ট করে ইকুয়েশনে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে তারপরে প্লাস সাইন আসে, তারপরে আবার প্রিন্ট হয়ে তারপরে হচ্ছে লাস্টে ইনক্রিমেন্ট হয়। সো এর মাঝখানে আমাদের ভ্যালু আসা কত 10 প্লাস 12, সো 22। নেক্সটে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে কি দেখতেছিলাম বি প্লাস 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 বি প্লাস প্লাস। সো এইটার ভ্যালু আসতেছিল 21। সো আমরা আবার একটু চেক করে দেখি এইটার ভ্যালু 21 আসে কিনা। সো বি প্লাস প্লাস, এখানেও বি প্লাস প্লাস। সো এইখানে যদি আমরা রান করি দেখেন এই সেকেন্ড ওয়ান কিন্তু 22 আসতেছে, তার মানে এই লাইনের প্রিন্টটা কিন্তু 21 আসতেছে। সো যেটা হচ্ছে আমরা আমাদের এই এক্সপ্লেনেশনে দেখেছিলাম। সো তার মানে আমাদের অপারেটর আমরা যেভাবে শিখছি ওইভাবেই ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা হচ্ছে একটু টিল্ট সাইন আর হচ্ছে নট সাইনের গুলো একটু দেখি। টিল্ট সাইনের গুলো কি দেখব, এ এর ভ্যালু 10 আছে। সো আমরা এখন কি করি, যদি টিল্ট করি তাহলে কি আসার কথা -11 আসবে। সো আমরা চলেন এইটা একটু রান করে দেখি, সরি মাইনাস, আচ্ছা এইখানে তো অলরেডি ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। সো দেখেন -11 চলে আসছে, 10 এর সাথে 1 অ্যাড হয়েছে, তারপরে সাইন চেঞ্জ হয়ে -11।
আচ্ছা, এইটা যখন আসছে আরেকটা জিনিস দেখাই দেই, আপনারা এইখানে যখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতেছেন প্রিন্ট এফে, তাহলে কি এর ভ্যালু কি অলরেডি বেড়ে যাচ্ছে না? সো আগের বার যখন টিল দিচ্ছিলাম তখন কিন্তু এইটাতে আমাদের ভ্যালু আসতেছিল -13। কেন? কারণ এই লাইনটা কমপ্লিট হওয়ার পরে এর ভ্যালু কিন্তু 12 চলে আসছিল। আমরা দেখতেছিলাম যে আমরা যখন এই লাইনটা কমপ্লিট করতেছিলাম এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হয়ে লাস্টে 12 ছিল। সো সে কি করতেছিল, 12-এর সাথে 1 অ্যাড করে 13 করতেছিল, দেন সে ওইটা চেঞ্জ করে পজিটিভ থেকে নেগেটিভ নিয়ে আসতেছিল। সো ভ্যালু আসতেছিল -13। সো আমরা যখন প্রিন্টিং লাইনেও যখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করি, অর্থাৎ প্রিফিক্স আর পোস্টফিক্স করি, তখন কিন্তু ভ্যালু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। এর ভ্যারিয়েবলের ভ্যালুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ a++ মানে কি, a = a+1। সো এইটা কিন্তু মাথায় রাখবেন যে এইরকম করার পরে, অর্থাৎ দুইটা লাইন করার পরে যদি টিল্ট সাইন থাকে তাহলে কিন্তু এর ভ্যালু অলরেডি চেঞ্জড, আর চেঞ্জেরটার কিন্তু টিল্ট আমাদেরকে কাউন্ট করতে হবে। তখন কিন্তু আমরা জাস্ট একে 10 ধরে কাউন্ট করলে হবে না, কারণ এর ভ্যালু কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এইরকম যদি সিরিয়াল আউটপুট লিখতে দেওয়া হয়, তার মানে প্রথমটা ভুল মানে বাকি সবগুলো আপনার ভুল আসবে। সো সবসময় এইগুলো করার ক্ষেত্রে সবগুলো একটু কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, নেক্সটে আমরা এখন যে জিনিসটা দেখি সেটা হচ্ছে টিল্ট সাইনটা দেখা শেষ, এখন আমরা নট সাইনটা দেখি। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে বুলিয়ান c = ট্রু। সো এই ভ্যালুটা এখন আমি চেক করে দেখব যে এইখানে আমি নট দিয়ে প্রিন্ট করলে কি আসে। সো আমরা কি করতেছি, নট সি দিচ্ছি। সো ভ্যালু আমি কি ট্রু পাস করতেছি, নট সি দিলে আমাদের প্রিন্ট করার কথা ফলস। সো দেখি রান করে। সো দেখেন এখানে আমার সি এর ভ্যালু ট্রু, বাট রেজাল্ট আসতেছে ফলস। তার মানে নট দেওয়ার মানে সে চেঞ্জ করে ফেলতেছে, পজিটিভ যে ভ্যালু ছিল ট্রু ওইটাকে সে নেগেটিভ ওয়েতে গিয়ে ফলস প্রিন্ট করে ফেলছে। নেক্সটে যে কাজটা ছিল সেটা হচ্ছে অ্যারিথমেটিক। এটা তো অলরেডি আমরা জানি, দেখানোর কিছু নাই, জাস্ট আমরা শিফটিংটা দেখতেছিলাম, লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। সো এখন আমরা এই শিফটিংয়ের কাজটা দেখি। এইখানে আমরা একটা মজার জিনিস দেখবো, একটু নতুন জিনিস দেখবো, একটু পরে আসতেছি। সো শিফটিং যদি করি তাহলে আমরা সাপোজ এখানে করলাম 10 লেফট শিফট 2, এইটার ভ্যালু আসার কথা ছিল কি 40। সো আমরা একটু দেখি 40 আসে কি না। সো দেখেন অ্যান্সার কিন্তু 40 চলে আসছে। সো তার মানে আমাদের লেফট শিফট ঠিকমতো কাজ করতেছে। আবার সেম জিনিসটা যদি আমরা রাইট শিফট করি, রাইট শিফটে কী ঝামেলা ছিল খেয়াল আছে? সো রাইট শিফট যখন করব তখন দেখেন আমাদের ভ্যালু কত আসতেছে 2। সো আমরা কি করতেছিলাম, ইন্টিজার দিয়ে ইন্টিজার ডিভাইড করতেছিলাম। সো এই জন্য কিন্তু আমরা ভ্যালু ইন্টিজারই পাচ্ছিলাম, আমরা কিন্তু ফ্লোটে কনভার্ট করি নাই। বাট ওইটাকে যদি আমরা টাইপ কাস্টিং করি, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ফরম্যাট থেকে ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপে হচ্ছে কনভার্ট করি, ওইটাকে বলা টাইপ কাস্টিং। সো টাইপ কাস্টিং যদি করি তখন আমরা আবার 2.5 দেখতে পারবো। বাট টাইপ কাস্টিংটা আমরা আস্তে আস্তে শিখবো, এখন দরকার নাই। জাস্ট মাথায় রাখেন যে যেহেতু আমরা ইন্টিজার দিয়ে ইন্টিজার ডিভাইড করতেছি, এই কারণে আমরা ইন্টিজারই রেজাল্ট পাবো। সো এই কারণে ভ্যালু আসতেছে 2। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা কারো ঠিকঠাক মতো কাজ করতেছে না? এখন আমরা এতক্ষণ দেখতেছিলাম কি নাম্বার দিয়ে নাম্বার যদি শিফট করি। এখন আমি এমন করতে পারি না যে আমি হচ্ছে এর ভ্যালুটা শিফট করব 2-তে। তার মানে আমি কি করব, এ লেফট শিফট 2। সো এ লেফট শিফট 2 মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 40, সরি এখানে 40 আসছে কারণ এর ভ্যালু হচ্ছে 10 আর লেফট শিফট 2 করলাম। এরপরে আমরা কি করব, এইখানে আমরা একটু এর ভ্যালুটা চেক করে দেখব। অনেকে করেন কি, এই রাইট শিফট করার পরে অনেকে যে কাজটা করেন তারা মনে করেন যে লেফট শিফট বা রাইট শিফট করলে বুঝি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হয় না ভ্যারিয়েবলে, কারণ ওইটা শুধুমাত্র পোস্টফিক্স আর প্রিফিক্সের ক্ষেত্রে হয়। সো যখন আমরা ইনক্রিমেন্ট করতেছি বা ডিক্রিমেন্ট করতেছি সেইটা মিন করতেছি কি এ ইজ ইকুয়াল টু, সেইটা সাপোজ আমাদের মিন করতেছে যখন আমি a++ করতেছি এইটা মিন করতেছে a ইজ ইকুয়াল টু a+1। বাট এ লেফট শিফট যখন 2 করতেছি তখন কিন্তু সে এইটার একটা রেজাল্ট দিচ্ছে যেটার ভ্যালু আসতেছে 40।
সে কিন্তু এ এর ভ্যালু চেঞ্জ করে 40 পাঠাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু এমন না এ ইজ ইকাল টু এ লেফট শিফট 2, এরকম কিন্তু না। সো এই কারণে আমাদের কিন্তু এ এর ভ্যালু চেঞ্জ হবে না যদি আমরা লেফট শিফট করি। অনেকে যেটা মনে করে যে লেফট শিফট করলে বুঝি আমার এ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অনেকে যখন মাল্টিপল এরকম থাকে যে লেফট শিফট 2 তারপরে এ এর ভ্যালু প্রিন্ট তারপরে হচ্ছে এ প্লাস প্লাস সামথিং, সো সে কী করে লেফট শিফট করার পরে মনে করে যে এ এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সো এ এর ভ্যালুকে সে কী করে 40 লিখে দেয়, বাট এটা কিন্তু রং। সো আমাদের একটু মাথায় রাখতে হবে যে কখন এ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে আর কখন হচ্ছে জাস্ট শিফটিং হচ্ছে। আচ্ছা এখন আমাকে বলেন যে আমি যদি এই কাজটা করি, এ সাপোজ এইখানে আমি একটা কাজ করলাম, int a is equal to 10 system out dot println a plus 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 a, এইটার রেজাল্ট কত আসবে? আর হচ্ছে আমরা যদি a শিফট 2 করি তাহলে এইটার রেজাল্ট কত আসবে? এই দুইটা আমাকে হ্যান্ড কাউন্ট করে বলেন, কোডে না, নিজেরা কাউন্ট করে বলেন। এইটার ভ্যালু কত আসবে? আচ্ছা 22, আর এটার ভ্যালু, এইটার ভ্যালু 40। এই যে এখানেই ভুলটা করছেন, যখন এই লাইনটা এক্সিকিউট হয় তখন কি হয়, এর ভ্যালু কি আসতেছে, এইখানে হচ্ছে কি 10 করার পরে কি 11 হয়ে যাচ্ছে, এইটাতে প্লাস আসতেছে কি আবার প্লাস প্লাসে, তার মানে এর ভ্যালু কিন্তু লাস্টে 12 হয়ে যাচ্ছে। সো যখন আপনি 12 লেফট শিফট 2 করতেছেন তখন কিন্তু 10 থাকতেছে না ভ্যালু, সো অ্যান্সার কিন্তু 40 হবে না, অ্যান্সার কি হবে 40x ইন্টু 2 টু দি পাওয়ার y। সো আমাদের কি আসে, x এর ভ্যালু কত 12 ইন্টু 4, সো 48। বুঝতে পারছেন? সো আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো মাথায় রাখতে হবে যে কখন এর ভ্যালু বেড়ে যাচ্ছে আর কখন ভ্যালু ঠিক থাকতেছে। সো এইখানে এই ক্যালকুলেশনস করতে হবে, করে আমাদের রেজাল্টগুলো হচ্ছে আমাদের লিখতে হবে। কম্পিউটারে হয়তো আমরা রেজাল্টটা হচ্ছে দিয়ে দিলে কম্পিউটার নিচে ক্যালকুলেশন করে দেয়, বাট থিওরিতে কিন্তু এক্সামে এরকম থাকতে পারে। সো তখন কিন্তু আপনাদের নিজের খাতায় কলমে ইকুয়েশনসগুলো লিখে কমপ্লিট করতে হবে। সো এটা একটু মাথায় রাখেন সবাই। আরেকটা question আছে। জি, এই শিফটের এটা লেফট শিফট রাইট শিফট, এটা তো যে ইন্টের জায়গায় ফ্লোট ধরলে আর কাজ করে না। না লেফট শিফট তো আপনার ডেসিমাল হইতে পারবে না। আপনি যখন নাম্বারস নিয়ে কাজ করেন এখানে যদি ফ্লোটিং ভ্যালু শিফটিং কাজ করবেন তখন তো প্রবলেম হবে। ফ্লোটিং ভ্যালু কখন আমরা শিফট করতে পারবো না, রিয়েল নাম্বারসগুলো ফুল নাম্বারসগুলো করতে পারি, কারণ ফ্লোটিংয়ের যখন বাইনারি করতে যাব তখন তো গিয়ে আমাদের বাইনারি অনেক চেঞ্জ হয়ে যায়। সো বাইনারি ডেসিমেলে আবার প্রবলেম হয়। সো আমি এই জন্য ইন্টিজারগুলোই হচ্ছে শিফট করতে পারতেছি, এই জন্য রেজাল্টটাও কিন্তু আমাদের ইন্টিজারই আসতেছে। আচ্ছা এখানে আমরা লেফট শিফট রাইট শিফট দেখে ফেললাম, তারপরে এখানে প্রিন্টিং দেখে ফেললাম। আচ্ছা ওইটা আমরা একটু করে দেখি এখন রেজাল্ট কি আসে আমাদের। সাপোজ আমরা এই লাইনটা এক্সিকিউট করলাম, করে এখন হচ্ছে লেফট শিফট করলাম। সো দেখেন রেজাল্টটা কি আসে, দেখেন এই যে 48 চলে আসছে, কিন্তু এই যে সেকেন্ড লাইনের প্রিন্ট 48 আর লাস্টে কিন্তু এ এর ভ্যালু 12। সো 12-এর লেফট শিফট 2 করাতে 42 চলে আসছে, 48 সরি। আচ্ছা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, রাইট শিফটে আমরা দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড বিট ওয়াইজ অ্যান্ড। এই দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে, জাস্ট আমরা এই দুইটা ডিফারেন্ট দেখব আজকে। হ্যাঁ আচ্ছা এখন আমরা নতুন যে অপারেটর পড়বো সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড বিট ওয়াইজ অ্যান্ড। সো লজিক্যালে বলতেছিলাম, লজিক্যালে কীরকম থাকে দেখতে, দুইটা অ্যান্ড পার্সন থাকে, আর বিট ওয়াইজে হচ্ছে সিঙ্গেল অ্যান্ড পার্সন থাকে। সো আমরা এখন একটু চেক করি যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্স কি। আচ্ছা এটা তো আমরা জানি যে হার্ডওয়্যারে গেলে আমাদের সবগুলা বিটসই কি 10 বা বাইনারি নাম্বারে চলে আসে আমাদের সবগুলো ভ্যালুই। সো আমাদের যখন হার্ডওয়্যারে কাজ করে শুধুমাত্র বাইনারি ভ্যালুগুলো নিয়ে কাজ করে। আচ্ছা এইখানে আমরা বিট ওয়াইজ আর হচ্ছে লজিক্যালের মধ্যে এই ডিফারেন্সটাই করব, একটু বাইনারি ক্যালকুলেশন আছে দেখেন। যখন আমরা লজিক্যাল নিয়ে কাজ করি, লজিক্যালের ব্যাপারটা হচ্ছে
সে লজিক দেখে, লজিক দেখে হচ্ছে আমাকে রেজাল্টটা হচ্ছে দেয়। সাপোজ এইটার ক্ষেত্রে যদি দেখি এ এর ভ্যালু কত হচ্ছে 10 আর বি এর ভ্যালু কত 5। এখন এ যদি লেস দেন 5 হয়, এ কি লেস দেন 5? সো লেস দেন 5 না হলে তাহলে কি ফলস হচ্ছে। আর এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস বলতে কি এর ভ্যালু কিন্তু 10ই আছে অলরেডি, প্লাস প্লাস কি পরে হয় না কমপ্লিট হওয়ার পরে। সো 10 এর থেকে কি সি ছোট, সি এর থেকে সি কি বড় না, সি এর ভ্যালু 20, তার মানে এ ছোট। সো এটা কিন্তু ট্রু। সো ফলস অ্যান্ড ট্রু হয়ে লাস্টে কিন্তু ফলস হচ্ছে, কারণ লজিক্যাল অ্যান আসতেছে। এটা কি বোঝা গেল? false and true equals to false কেন? অ্যান অপারেটরের কথা মনে নাই? অ্যান্ড যে কোনো একটা যদি ফলস হয় তাহলে হচ্ছে ফলস। সো এফ আর এফ এর মধ্যে এইখানে যে কোনো একটা ফলস হলেই সে হচ্ছে রেজাল্ট ফলস দিবে। অ্যান্ড অপারেটর খেয়াল আছে? অর এর ক্ষেত্রে কি হইতো, যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হইতো। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটার ক্ষেত্রে কি যে কোনো একটা ফলস হয়েছে, ফলস হয়ে গেছে। বাট এইখানে যে আমি প্লাস প্লাস করতেছি, আমাদের কন্ডিশন বা আমাদের লেখা অনুযায়ী এখানে একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা না। এই কন্ডিশনটা কাজ করলে যখন এইখানে একটা সে চেকিং করতেছে যে দুইটাই কি ট্রু বা ফলস কিনা, সো এইখানে তো আমাদের একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা। বাট দেখেন সেকেন্ড লাইনে যখন আমি এ প্রিন্ট করতেছি, এ এর ভ্যালু কিন্তু 10ই থাকতেছে, এ এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না। কেন ইনক্রিমেন্ট হচ্ছে না? লজিক্যালের ক্ষেত্রে সে লজিক যখন পেয়ে যায় সে পরবর্তীতে আর কাজ করে না। লজিক কীভাবে পেয়ে যায়? এই যে প্রথম যে সে এইখানে দেখতেছে, এইখানে যে কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখতেছে, এখানে দেখতেছে এ লেস দেন বি, এটা ফলস হয়ে গেছে। লজিক্যাল অপারেটরে সে যখন দেখবে প্রথমটা ফলস, সে আর সেকেন্ডটাতে যায়ই না, সেকেন্ডটার চেকই করে না, কারণ প্রথম ফলস পেয়ে গেছে মানে অ্যান্সার ফলস হবে। সো আমাদের অ্যান্ড অপারেটর কাজ কি ছিল লজিক্যাল অ্যান্ডের, যে একটা ফলস পেলে গিয়ে পরেরটা হচ্ছে সে বাই ডিফল্ট ফলস বলে দেবে, পরেরটা সে চেকই করবে না এখানে। সো এই জন্যই যখন আমি ইনক্রিমেন্ট লিখে রাখছি তারপরেও এই ইনক্রিমেন্টটা হয়নি, কারণ সে এইখানে ফলস পাওয়ার পরেই রেজাল্ট ফলস দিয়ে দিছে। সে আর এই পরের টুকু আর চেক করে নাই, পরের কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট সে চেকই করে নাই। এইটা হচ্ছে লজিক্যালের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, অথবা অ্যাডভান্টেজ, অথবা যেটাই বলেন, ডিপেন্ডস করে আপনার রিকোয়ারমেন্টসের উপর। বাট লজিক্যাল হচ্ছে প্রথমটা ফলস পেয়ে গেলে পরেরটা আর চেক করে না। বাট প্রথমটা যদি ট্রু পাইতো দেন সে চেক করতো, কারণ পরেরটা ফলস হওয়ার পসিবিলিটি আছে। আর এইখানে বিট ওয়াইজে যখন আমি কাজ করি, বিট ওয়াইজ হচ্ছে আমার প্রতিটা জিনিসই চেক করবে, প্রতিটা জিনিসই সে হচ্ছে বিটে কনভার্ট করে চেক করে, সে লজিক চেক করে না যে প্রথমটা ফলস হয়েছে পরেরটা ট্রু হোক বা ফলস হোক রেজাল্ট ফলস হবে, এরকম না। সে কি করে, প্রথমটা ফলস হয়েছে ওকে ফাইন, পরেরটাও যায়, পরেরটাও চেক করে এটাও কি ফলস কিনা, এটাই হচ্ছে সে দেখতেছে ট্রু। সো আলটিমেট রেজাল্ট কিন্তু ফলসই। বাট এইটার ক্ষেত্রে কি হয়, যেহেতু সবগুলোই কন্ডিশনই সে চেক করছে, ইনক্রিমেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে এই লাইনটার পরে, কারণ এইখানে সে কি করছে, এই প্লাস প্লাসটাও চেক করছে। সো এইটা চেক করা মানে কি অলরেডি ইনক্রিমেন্ট হয়ে যাওয়া। বাট আগেরটার ক্ষেত্রে যেহেতু প্রথম কন্ডিশন চেক করে ফলস পেয়ে সে রেজাল্ট দিয়ে দিছে, পরেরটা চেক করে নাই, সো পরের যে ইনক্রিমেন্টের কন্ডিশন থাকলেও এটা কিন্তু ইনক্রিমেন্ট হয় নাই। সো লজিক্যাল আর বিটওয়াইজের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। আরেকটু যদি ডিপে বলি, লজিক্যাল হচ্ছে এই লজিকটা দেখেই সে হচ্ছে ডিসিশন নিয়ে নেয়, ফলস পেয়ে গেছি ওকে ফাইন, আমি পরেরটা যা ইচ্ছা তা হোক আমার দেখার বিষয় না, আমি ফলস রেজাল্ট দিয়ে দিছি। বাট বিটওয়াইজে কি করে, সে এই পুরো জিনিসটাকে প্রথমে বিটে কনভার্ট করে, অর্থাৎ এইটাকে বাইনারি নাম্বারসে কনভার্ট করে সে চেক করে প্রতিটা ঠিক আছে কিনা। এরকম বিটওয়াইজ একটা চেক হয় 1101, এইখানে সে বিটওয়াইজ চেক করে যে এই দুইটা বিটের সাথে গ্যাপ কত, এই দুইটা বিটের সাথে, এরকম করে সে হচ্ছে একটা রেজাল্ট দেয়। সো যখন সে প্রতিটার সাথে প্রতিটা চেক করতেছে, অর্থাৎ সবগুলো বিটসের চেক করতেছে, তার মানে কি সে ফার্স্ট থেকে লাস্ট পুরো কন্ডিশনটাই হচ্ছে সে গো থ্রু করতেছে। সো যেহেতু কন্ডিশনটা সে গো থ্রু করতেছে, তার মানে এইটার কাজ হচ্ছে, তার মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 ইজ লেস দেন সি, এই জিনিসটা কিন্তু চেক করতেছে, তার মানে এর ভ্যালু এটা করার পরে বেড়ে যাচ্ছে। সো এইটার ক্ষেত্রে এর ভ্যালু কিন্তু 10 থাকতেছে, কারণ সেকেন্ড কন্ডিশনে যায় নাই। বাট এইটার ক্ষেত্রে কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয়ে পরবর্তী লাইনে 11 হয়ে যাবে, পরবর্তী লাইনে, অর্থাৎ এটা কমপ্লিট হওয়ার পরে। এই লাইনে কিন্তু আমি 10ই পাবো যদি প্রিন্ট করি বা কিছু করি, পরবর্তী লাইনে কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে সে ইনক্রিমেন্ট করতেছে। সো পরবর্তী এইটা লাইন কমপ্লিট করার পরে যদি আমি সিস্টেম আউট দিয়ে এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমি 11 আউটপুট পাবো। বিটওয়াইজের ও হ্যাঁ, বিটওয়াইজের ক্ষেত্রে সিঙ্গেল এন, একটু ভুল লিখছি,
বিট ওয়াইজে সিঙ্গেল আর লজিক্যালে হচ্ছে ডাবল অ্যান্ড। সো এইটাই হচ্ছে বিট ওয়াইজ আর লজিক্যালের মধ্যে ডিফারেন্স। তো যখন আমি লজিক্যাল দিব, প্রথম কন্ডিশন সে ফলস পেয়ে গেলে সে আর পরেরটা চেকই করবে না, সে জাস্ট রেজাল্টটা দিয়ে দিবে। আর বিট ওয়াইজে সে পুরোটা চেক করার পরেও তারপরে হচ্ছে রেজাল্ট দিবে। সো এই কারণে এই কাজটা করে। চলেন এইটা আমরা একটু প্রোগ্রামে চেক করে দেখি যে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা পড়তেছি এটা ঠিক আছে কিনা। সো আমরা এখন একটু দেখি যে আমরা একটা লজিক্যাল অপারেটর নেই। আচ্ছা এখানে কি ছিল, c = 20, a = 10, আর এটা b ছিল হচ্ছে 5। এখানে হচ্ছে আমরা ইন্টিজারই নিয়ে নেই, এটা কেটে int c = 20। সো এই তিনটা আমরা নিয়ে নিলাম, বাকিগুলো একটু কমেন্ট আউট করে দিই আমরা। সো আমরা কী কাজ করব এখন, হচ্ছে ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে a <b লজিক্যাল অপারেটর দিয়ে চেক করব। সো দেখেন এখন যদি আমি রান করি, লজিক্যাল এখানে কিন্তু আমার রেজাল্ট ফলস আসতেছে অ্যান্ড এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে প্রথমটা ফলস হয়ে যাওয়ার পরেই সে আর সেকেন্ডটা চেক করে নাই, ইনক্রিমেন্টও হয় নাই। বাট সেম কেসটা যদি আমি বিট ওয়াইজে করি, a <b and a++ c, তারপরে যদি আমি a এর ভ্যালুটা প্রিন্ট করি, সো আমি দেখতে পারবো যে বিট ওয়াইজের ক্ষেত্রে a এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো দেখেন এখন কিন্তু প্রথমে ফলস ছিল যেটা এইটার ভ্যালু, তারপর a এর ভ্যালু প্রিন্ট করতেছি 10ই আছে। বাট যখন আমি সেম কন্ডিশনটাই অপারেটর চেঞ্জ করে বিট ওয়াইজে দিয়ে দিলাম, সে কিন্তু রেজাল্ট ফলস দিল ঠিক আছে, বাট সে কিন্তু ফুললি চেক করার কারণে a এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কিন্তু 11 হয়ে গেছে। সো সবাইকে এটা বুঝতে পারছেন? সবাই একটু লিখে নিজেরা চেক করে দেখেন যে রেজাল্ট আমাদের মতো ঠিকঠাক আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে। সো সবাই একটু ট্রাই করেন, দেখেন যে আমাদের লজিক্যাল আর বিট ওয়াইজ যে লিখে রাখতেছি ওইটার অ্যান্সারটা সেম আসতেছে কিনা।